আজকে আমরা ত্রিকোণমিতি শুরু করব। সো ত্রিকোণমিতিতে এখন আমরা আমাদের হচ্ছে 6.1, যাদের কাছে বই আছে তোমরা হচ্ছে কেতাবুদ্দিনের বই গেলে দেখবা, অথবা অন্য যে কোনো রাইটারের বই গেলে দেখবা যে 6.1 যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা আসলে আমাদের 9-10 যে চ্যাপ্টার ছিল ত্রিকোণমিতি, ওইটার একটা এক্সটেনশন বলা যায়। মানে এখানে খুব বেশি নতুন কিছু নাই, আমরা 9-10 যা পড়ছি তার একটা এক্সটেনশন। তারপর আমার ইচ্ছা আছে আজকে আমি একদম বেসিক থেকে ত্রিকোণমিতিটা আলোচনা করব, যাদের হচ্ছে 9-10 গ্যাপ আছে তাদের জন্য একটু সুবিধা হয়। ভাই একটু এরপর সূত্রগুলা কিভাবে আসে ওইটা একটু দেখিয়ে দিন। সূত্র মানে সাইন থিটা টেন থিটা এগুলা? না, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে অভেদ। আচ্ছা ঠিক আছে, আমি যাবো এখানে, সমস্যা নেই। গুড কোশ্চেন। আচ্ছা তাহলে আমরা হচ্ছে শুরু করি, বিসমিল্লাহ। আমি হচ্ছে একটা পিডিএফ বানাইছি, আমি হচ্ছে পিডিএফ থেকে দেখাই টপিকগুলো থেকে। ফার্স্ট অফ অল, ত্রিকোণমিতি এটা হচ্ছে তিনটা ওয়ার্ড, যেটাকে হচ্ছে কম্বাইন করলে আমাদের হচ্ছে ইংরেজিতে যে ট্রিগোনোমেট্রি, এই ওয়ার্ড মানে এই টোটাল ফরম্যাটটা আসে। সো দেখো, প্রথমে হচ্ছে ট্রাই। ট্রাই হচ্ছে মানে তোমরা জানো ট্রাই মানে হচ্ছে তিন। গণন, গণন একটা ওয়ার্ড ছিল, এই গণন মানে হচ্ছে অ্যাঙ্গেল। সো এটা কোন ভাষার শব্দ আমি জানি না এক্সাক্ট, যাই হোক মানে গণন মানে হচ্ছে অ্যাঙ্গেল, আর মেট্রন, মেট্রন মানে হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, এই তিনটা শব্দকে একসাথে করে হচ্ছে ত্রিকোণমিতি আসছে। সো এই ত্রিকোণমিতিতে আমরা আসলে কি আলোচনা করি? আমরা এই ত্রিকোণমিতিতে বেসিক্যালি ত্রিভুজের তিনটা কোণ থাকে এবং ওই প্রত্যেকটা কোণের বিপরীতে একটা করে বাহু থাকে। সো তিনটা কোণ এবং তাদের বিপরীত বাহুদের মধ্যে আমরা সম্পর্ক নিয়ে আলোচনা করি। যেমন তোমরা অলরেডি জানো সাইন থিটা, সাইন থিটাটা আসলে কোন কোন বাহু নিয়ে আলোচনা করে? লম্ব থিটা বাই কোণের সাপেক্ষে অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্ব একটা বাহু, থিটা কোণের সাপেক্ষে লম্ব একটা বাহু, ভূমি আর অতিভুজ একটা বাহু, এই দুইটা বাহুর অনুপাত নিয়ে হচ্ছে আমাদের সাইন আলোচনা করে, সাইন থিটাটা আলোচনা করে। সো এই ধরনের আমরা এই ত্রিকোণমিতিতে বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক ফাংশন দেখব এবং ত্রিকোণমিতিক অনুপাত দেখব, এদের সাথে একটা ত্রিভুজের বিভিন্ন বাহুর কি সম্পর্ক, সেই সম্পর্কগুলো দেখবো। আচ্ছা আজমাইন আসছে, ওকে ঠিক আছে। তাহলে এই হচ্ছে ত্রিকোণমিতির একদম ইন্ট্রোডাকশন। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা বেসিকের একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে 9-10 পড়ছো কিনা আমি জানি না, 9-10 পড়ার কথা না, পড়লেও পড়তে পারো। অ্যাঙ্গেল, আমাদের অ্যাঙ্গেল কিন্তু আসলে দুই ধরনের, যেটা আমি অলরেডি একটা ক্লাসে সম্ভবত আলোচনা করছিলাম। একটা হচ্ছে জিওমেট্রিক অ্যাঙ্গেল, একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। সো কেউ কি আমাকে বলতে পারবা জিওমেট্রিক অ্যাঙ্গেল আর ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা আমাদের হচ্ছে জিওমেট্রিক অ্যাঙ্গেল হলো 360 ডিগ্রির মধ্যে, আর ত্রিকোণমিতি 360। নেওয়ার জন্য। আচ্ছা ওই যে আমাদের যে নতুন মেম্বার যে আকিদা, তুমি বলতে পারবা এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্য? তুমি কি আমার কথা শুনতেছো? জি স্যার। হ্যাঁ, তুমি কি বলতে পারবা এই ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল এবং জ্যামিতিক কোণ অথবা ত্রিকোণমিতিক কোণ, এই দুইটা কোণের মধ্যে পার্থক্যটা কি? না স্যার। তাহলে তাহলে সমস্যা নাই, এটাই আলোচনাই করবো আমরা, সমস্যা নাই। সো আর কেউ বলতে পারবা জ্যামিতিক কোণ অথবা ত্রিকোণমিতিক কোণ এদের সম্পর্কে ভাই কিছু জানো কিনা? দুইটা বাহুর মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকে জ্যামিতিক কোণ বলে। আর ত্রিকোণমিতিক কোণ হচ্ছে গ্রাফ পেপারে যে কোণটাই ভুজের সাথে যে কোণ উৎপন্ন হয়। আচ্ছা, ভুজের সাথে গ্রাফ পেপারে যে কোনো। আচ্ছা তোমার ত্রিকোণমিতিক কোণের ডেফিনেশনটা হয় নাই, বাট জিওমেট্রিক কোণের ডেফিনেশন আছে। আজমাইন শুনতেছো? ওর নেট প্রবলেম। ও নেট প্রবলেম, আচ্ছা সমস্যা নাই, ও রেকর্ড দেখে নিবে। আচ্ছা বাকিদের কি অবস্থা? আদিব কোনো আইডিয়া আছে জিওমেট্রিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে? আদিব বলতে পারবি? সবারই কি নেট প্রবলেম? আচ্ছা দেখো আমি একটু আলোচনা করি। আচ্ছা আমরা কি জানতাম না যে একটা কোণ তৈরি করার জন্য আমাদের দুইটা রশ্মি লাগে বা দুইটা বাহু লাগে? দেখো আমরা যখন দুইটা রশ্মি একজন একজনকে ছেদ করে তখন তাদের মাঝখানে একটা কোণ তৈরি হয়। সো যে কোণটা আসলে দুইটা রশ্মি ছেদ করার মাধ্যমে তৈরি হয় সেই কোণটাকে কি বলা হয়? সেই কোণটাকে কিন্তু বলা হয় আমাদের হচ্ছে জিওমেট্রিক অ্যাঙ্গেল বা জ্যামিতিক কোণ। এই জ্যামিতিক কোণটাই তোমরা হচ্ছে ক্লাস 6 থেকে পড়ে আসছো, ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত তোমরা এই জ্যামিতিক কোণটাই পড়ে আসছো। সো এই জ্যামিতিক কোণটা তৈরি হওয়ার জন্য আমাদের দুইটা বাহু লাগে, দুইটা বাহু যদি একজন একজনকে ছেদ করে তাহলে তাদের মাঝখানে এই থিটা কোণটা তৈরি হয়। এটা হচ্ছে জ্যামিতিক কোণ। এই জ্যামিতিক কোণ একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা কি?
এই জ্যামিতিক কোণ 360 ডিগ্রির চেয়ে বেশি হইতে পারে না, 0 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট হয়, এর বেশি হইতে পারে না। এখন ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল যেটা, সো ওই ত্রিকোণমিতিক কোণের একটা বৈশিষ্ট্য কি, ত্রিকোণমিতিক কোণ হচ্ছে অসীম পর্যন্ত হইতে পারে। এবং একই সাথে জ্যামিতিক কোণ, কিন্তু তোমরা কখনো জ্যামিতিক কোণ যখন পড়ছো, উপপাদ্যতে পড়ছো, সম্পাদ্যতে পড়ছো, যখন আঁকছো, তখন কি কখনো এমন হয়েছে যে -90 ডিগ্রি +90 ডিগ্রি, এমন কখনোই হয় না। কারণ জ্যামিতিক কোণ কখনো +90 ডিগ্রি -90 ডিগ্রি হয় না, বাট ত্রিকোণমিতিক কোণ কিন্তু +90 ডিগ্রি -90 ডিগ্রি হয়। কারণ তোমরা জানো যে যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণটা নেই, তখন কিন্তু আমরা যে কোণটা পাই সেটা হচ্ছে আমাদের পজিটিভ কোণ, আর যখন আমরা ঘড়ির কাঁটার দিকের কোণ নেই, তখন কিন্তু আমরা সেটা নেগেটিভ কোণ পাই। ঠিক আছে? সো ত্রিকোণমিতিক কোণ যেটা, যে কোণটা সৃষ্টি হয় কিভাবে, সেটা আমরা আলোচনায় আসি। ত্রিকোণমিতিক কোণটা সৃষ্টি হয় বেসিক্যালি আমাদের, এই যে তোমরা কি দেখতে পারতেছো ইয়াটা, এই পিডিএফটা দেখতে পারতেছো? সবাই দেখতে পারতেছো পিডিএফটা? জি ভাইয়া। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে আমাদের একটা রোটেটিং লাইন থাকে। এই লাইন যেটা থাকে, যেটা আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস হিসেবে আমরা যেটাকে দেখছি, আমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে ওই এক্স অ্যাক্সিসটাকে হচ্ছে আমরা রোটেটিং লাইন বলি, অথবা ইনিশিয়াল লাইন বলি, অথবা রিভলভিং লাইন বলি। রিভলভিং লাইন কথাটার মধ্যে কিন্তু বুঝতেছো যে লাইনটা ঘুরতে পারে। সো এই লাইনটা যখন আমি এই ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে আসবো, তখন সে আসলে কতটুকু ঘুরলো? 90 ডিগ্রি ঘুরলো না? সে কিন্তু 90 ডিগ্রি ঘুরলো। ঠিক আছে? তো এই লাইনটাকে চাইলে আমি রোটেট করাইতে পারি। কতক্ষণ পর্যন্ত রোটেট করাইতে পারবো? যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমি রোটেট করাইতে পারবো। যদি আমি এই লাইনটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিক অর্থাৎ এই দিকে রোটেট করাই, তখন কিন্তু আমার যে কোণটা তৈরি হবে সেটা ধনাত্মক কোণ, আর যখন আমি এটা ঘড়ির কাঁটার দিকে রোটেট করাবো, তখন যে কোণটা তৈরি হবে সেটা ঋণাত্মক কোণ। সো আমার সব কথার পয়েন্টের মেইন কথার উদ্দেশ্য হচ্ছে যে ত্রিকোণমিতিক কোণের সাথে তোমাদের পরিচিত করা। ত্রিকোণমিতিক কোণের সাথে পরিচিত না করলে, আমি এখন একটু পরে যখন ত্রিকোণমিতিক বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো, ত্রিকোণমিতিক বাহু নিয়ে কাজ করবো, তখন তোমাদের মধ্যে এই একটা কনফিউশন থেকে যাবে। সো আশা করি বুঝতে পারছো যে ত্রিকোণমিতিক কোণটা আসলে কি। ত্রিকোণমিতিক কোণটা কিন্তু রোটেট করতে পারে, এবং এটার কোনো নির্দিষ্ট কোনো মানে সীমা পরিসীমা নাই। মানে সে 360 ডিগ্রির মধ্যে থাকবে এমন কোনো কথা নাই। সে 3600 ডিগ্রির মধ্যেও তুমি নিতে পারো, এটা যে কোনো অ্যাঙ্গেল নিতে পারো তুমি। ঠিক আছে? এবং এটা কিন্তু প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে, ডিপেন্ড করে কিসের উপর, ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছ নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাচ্ছ। ওকে, সো এটাই ছিল আমাদের মধ্যে জিওমেট্রিক অ্যাঙ্গেল এবং ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্য। আচ্ছা, তোমরা এই যে কোণ পরিমাপের এই 3টা পদ্ধতির সাথে কারা কারা পরিচিত, অথবা যারা 3টা পদ্ধতির সাথে পরিচিত না, তারা অ্যাটলিস্ট 2টা পদ্ধতির সাথে পরিচিত হওয়ার কথা। সো জি ভাইয়া, প্রথম দুইটা পারি, লাস্টেরটা কি? ষাটমূলক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি তোমরা আশা করি জানো, যেটা 9-10 পড়ছো। শতমূলক পদ্ধতির নাম শুনছো কেউ? হ্যাঁ শুনছি। নাম শুনছো? কি হ্যাঁ, শুনছো? ফ্রেঞ্চ শতমূলক পদ্ধতি পদ্ধতি বলা কি? হয় এটা। হ্যাঁ, কি এটা হলো 100 ডিগ্রি কোণ করে ইয়া করা হয়, আর এটা হলো ফ্রেঞ্চ পদ্ধতি বলে। আরে আমি নিজেও যেটা জানি না এটা। ভেরি গুড, তো আউটনোস থাকা ভালো। আমি নিজেও এটা ভালোভাবে জানতাম না শতমূলক পদ্ধতি, কারণ শতমূলক পদ্ধতি বর্তমানে হচ্ছে ইউজ করা হয় না, কোথাও ইউজ করা হয় না। বাট আমরা যেটা ষাটমূলক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি, এটা আমরা সব জায়গায় ইউজ করি। তো ষাটমূলক পদ্ধতি কোনটা, যদি একটু চিন্তা করো, ষাটমূলক পদ্ধতি কিন্তু তোমরা সারা জীবন ইউজ করে আসছো। আচ্ছা, আজমাইন নাকি ঢুকতে পারতেছো না, আমি একটু দেখি কি সমস্যা হলো। আচ্ছা, আমি একটু সময় দিচ্ছি। আমি ওকে আবার একটু লিঙ্কটা দেই, তোমরা একটু ওয়েট করো। ভাইয়া ওকে বলেন যে বের হয়ে আবার আপনাকে রিকোয়েস্ট করতে। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, ওকে বলে লিভ নিতে বলে আমি। হ্যাঁ, আমি চাচ্ছি কি একটু প্রথমে আমার যে নোটটা করছি সেখান থেকে তোমাদের সাথে একটু ডিসকাস করার পর আমি বোর্ডে যাব। সো ষাটমূলক পদ্ধতি সম্পর্কে তোমরা আসলে কি জানো? ষাটমূলক পদ্ধতি হচ্ছে আমাদের এর আদর্শ কোণ কোনটা? ষাটমূলক পদ্ধতির আদর্শ কোণ হচ্ছে এক সমকোণ, এবং ষাটমূলক পদ্ধতি একক কি? একক হচ্ছে ডিগ্রি। সো ষাটমূলক পদ্ধতিতে যে কোনো কিছু আমরা হিসাব করবো ডিগ্রির সাপেক্ষে। যখন আমাকে কোনো একটা বলা হবে যে আচ্ছা এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, তখন আমরা ডিগ্রিতে উত্তর দিব। আমাদের উত্তরটা কিসে আসবে? ডিগ্রিতে উত্তর আসবে। আচ্ছা, এরপর আছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে তোমরা 9-10 পড়ছো, যেমন তোমরা পড়ছো যে রেডিয়ানের কথা পড়ছো, রেডিয়ান একটু ধ্রুব কোণ পড়ছো। এবং আচ্ছা, আমাকে বলো তো পাই রেডিয়ান মানে কত ডিগ্রি? রেডিয়ান আর ডিগ্রির মধ্যে তোমরা সম্পর্ক জানো?
আচ্ছা আমি তো জিজ্ঞেস করি তোমাদের মধ্যে সবাই উত্তর দিও না, আমি যাকে জিজ্ঞেস করি সেই উত্তর দিও। আহ, আচ্ছা নিউ মেম্বার যে তারে জিজ্ঞেস করি, দেখি সে কি জানে। আহ, আকিরা তুমি আমাকে বলো পাই রেডিয়ান মানে কত ডিগ্রি? স্যার ওইটা 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান ওইটা হ্যাঁ, সো পাই রেডিয়ান মানে কত ডিগ্রি আসবে? পাই 180 রেডিয়ান ডিগ্রি। 180 ডিগ্রি 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই রেডিয়ান, তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেকটা গেছো, ঠিক আছে ক্লোজ গেছো, ঠিক আছে ক্লাস করো, সমস্যা নেই। পাই ইউসে বলতে পারবা রেডিয়ান ছিল 180 ডিগ্রি? আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি বললা মাত্র 1 রেডিয়ান মানে হচ্ছে 180 বাই পাই। তাহলে তুমি যদি পাইটাকে এ পাশে নিয়ে আসো তাহলে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, ঠিক আছে? এই কনভার্সনটা মনে রেখো, আমাদের অঙ্ক করতে কাজে আসবে। যাই হোক, ইউসা শুনতেছো? ইউসা, জি। আচ্ছা তুমি আমাকে বলো 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? 180 1 ডিগ্রি, 1 ডিগ্রি। 1 ডিগ্রি হুম, বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ইনস্ট্যান্ট অনেক কিছু মাথায় আসে না। সো কিন্তু এগুলো তোমরা পড়ছো রাইট, আমি জানি এগুলো তোমরা পড়ছো, আমরা একটু পরে দেখাইলে তুমি হয়তো একটু ক্লিয়ার হবা। আচ্ছা এরপর আমরা আরো দেখো কয়েকটা জিনিস দেখবো, জিনিসগুলো কি কি এই জিনিসগুলো তোমরা জানো আশা করি। লেমা একটা ওয়ার্ড, এটাকে বলা হয় সহায়িকা। তোমরা হচ্ছে ভার্সিটিতে উঠলে সবকিছু দেখবে ইংরেজিতে, এই জন্য আমি পাশাপাশি ইংলিশ টার্মগুলো লিখে রাখবো। যাই হোক, সো এই সহায়িকাগুলো হচ্ছে আমাদের ম্যাথ করতে কাজে লাগে, যে কোনো ধরনের ম্যাথ করতে এই সহায়িকাগুলো কাজে লাগে। এগুলো বেসিক্যালি উপপাদ্যের মতো, আমরা যে 9 10 উপপাদ্য শিখছি এই উপপাদ্যের মতো অনেকটা। তো এই জিনিসটা তোমরা আশা করি তোমরা শিখছো 9 10-এ। যেমন হচ্ছে একটা চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক, এবং এই উপপাদ্য থেকে আমাদের এই ফর্মুলাটা আসে এস ইজ ইকুয়াল টু আর থিটা। তোমরা এই ফর্মুলার সাথে পরিচিত, এস ইজ ইকুয়াল টু আর থিটা? জি ভাইয়া। আচ্ছা এইখানে থিটাটার একটা পরিচয় আছে, থিটাটা কিন্তু রেডিয়ানে কোণ, থিটা কিন্তু ডিগ্রিতে বসালে কিন্তু অ্যান্সার ভুল আসে। তোমরা এই এস ইজ ইকুয়াল টু আর থিটা দিয়ে অসংখ্য ম্যাথ করছো আমি জানি। সো এখানে এই থিটা কিন্তু রেডিয়ানে পরিমাপকৃত একটা কোণ। এরপর রেডিয়ানে কি ধ্রুবকোণ, এই উপপাদ্য পড়ছো না? রেডিয়ানে কি ধ্রুবকোণ হ্যাঁ ভাইয়া। পড়ছো। আচ্ছা বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর আর স্কয়ার থিটা, এটা পড়ছিলা? পড়ছি কিন্তু উপপাদ্য প্রমাণ করিনি, বুঝতে হ্যাঁ পেরে গেছি আমি। প্রমাণ করো নাই, বাট এটা এই অঙ্ক তো করছো, অঙ্ক করছো। তারপর দেখো এখানে একটা কনভার্সন দিছি আমি, কনভার্সন হচ্ছে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। সো 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, আর 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি। সো এই হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারের প্রাথমিক যে কনসেপ্ট সেগুলো আশা করি বুঝছো। সো এখন স্যার আমরা স্যার 3 নাম্বার সম্পর্কিত আরেকবার বলবেন? হ্যাঁ 3 নম্বর হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে এটা। এটা না, এর আগে স্লাইডে 3 নাম্বার। আচ্ছা এর আগের সাইডে এই যে শতমূলক পদ্ধতি, এটা জি এটা স্যার। আচ্ছা জি এটা স্যার। হচ্ছে আমরা যখন কোণ পরিমাপ করি, সো কোণ পরিমাপ করার আমাদের অনেকগুলো পদ্ধতি আছে। মনে করো তোমার হচ্ছে দুইটা রেখা একজন একজনকে ছেদ করলো, তাদের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে। এখন ধরো তাদের মাঝখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা তুমি আমাকে বলতেছো যে ভাইয়া তাদের মাঝখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, বা তুমি আমাকে বলতেছো ভাইয়া তাদের মাঝখানে 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, ঠিক আছে? আবার আমি তোমাকে বলতেছি হ্যাঁ তাদের মাঝখানে পাই রেডিয়ান কোণ তৈরি হয়েছে। এখন তুমি কি বলবা আমাদের দুইজনের উত্তরের মধ্যে কার উত্তরটা সঠিক? দুইজনেরটাই সঠিক। দুইজনেরটা সঠিক কিভাবে? তুমি আসলে ষাটমূলক পদ্ধতিতে হিসাবটা করছো। ষাটমূলক পদ্ধতিতে হিসাব করে তুমি বলতেছো যে আমাদের মাঝখানে মানে এই দুইটা রেখা যে ছেদ করছে তাদের মাঝখানে কোণ তৈরি হয়েছে কত? 180 ডিগ্রি। আর আমি বলতেছি বৃত্তীয় পদ্ধতিতে হিসাব করছি। সো এটা হচ্ছে যা দুইটা মেজারমেন্টের দুইটা পদ্ধতি, সেম একই রকম ভাবে আরেকটা পদ্ধতি আছে যেটা হলো শতমূলক পদ্ধতি। সো শতমূলক পদ্ধতি হচ্ছে আমি জাস্ট জানায় রাখার জন্য এখানে জিনিসটা লিখছি, এটার কোনো ইউজ নাই, কোথাও এই পদ্ধতিকে ব্যবহার করে অঙ্ক করা হয় না। তোমরা রেডিয়ান দিয়ে অঙ্ক করছো, তোমরা ডিগ্রি দিয়ে অঙ্ক করছো, বাট রেডিয়ানের কথা তোমরা কোথাও পাও নাই। এটা জানানোর জন্য যে কোন পরিমাপের আরো একটা পদ্ধতি আছে সেজন্য লিখছি, কিন্তু এটা নিয়ে আসলে বিস্তারিত কোনো কিছু আলোচনা করার কোনো দরকার নাই, কারণ হচ্ছে বইয়ে নাই। সেকেন্ড কথা হচ্ছে এটা কোথাও ইউজও করতে পারবো না, ইউজ করার যদি অ্যাডমিশন বা কোনো জায়গায় ইউজ করার সুযোগ থাকতো তাহলেও আমি কিছুটা আইডিয়া দিতাম। সো এটা নিয়ে মনে হয় আর কোনো ইয়া না থাকাই ভালো। তারপরে এই কনভার্সন গুলা তোমরা বুঝছো, কনভার্সন গুলা মাথায় রেখো, আমাদের কিন্তু কাজে লাগবে অনেক। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, আর 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি। আচ্ছা এবার আসো ত্রিকোণমিতিক অপারেটর। আচ্ছা অপারেটর জিনিসটা কি?
অপারেটর জিনিসটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কারো? না, কোনো আইডিয়া নেই। নাই। ওকে, আচ্ছা তোমরা কি বলতে পারো প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তার মানে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এর প্রত্যেকটা জিনিস কি আসলে জানো? এগুলো এক একটা অপারেটর। আচ্ছা এবার আছে। আচ্ছা, সো আমি মনে হয় এখন থেকে এই আলোচনা থেকে আমি মনে হয় বোর্ডে যাইতে পারি। আচ্ছা, আগের আলোচনাগুলো কি বোর্ডে গিয়ে কিছু দেখাইতে হবে? খুব বেশি কিছু মনে হয় নাই। আচ্ছা, হ্যাঁ এখন থেকে মনে হয় বোর্ডে যেতে পারি। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি একটু বোর্ডে যাচ্ছি। এয়া তো এখন অ্যাড হইতে পারে নাই, ওর মনে হয় নেটের সমস্যা। আচ্ছা ঠিক আছে, ও এমবি ভাইয়া, হ্যাঁ কি কিসের? ও এমবি তে আসে। আচ্ছা কি কথা, তাহলে হচ্ছে এয়া দেখে নিতে পারি। ওকে, তাহলে আচ্ছা একটা জিনিস দেখো, খেয়াল করো এখানে। আচ্ছা এই পাশে লিখো, আমি এখানে একটা সংখ্যা লিখলাম 2, তারপর এখানে আমি একটা সংখ্যা লিখলাম আরেকটা 2, ঠিক আছে? এখন আমি যদি বলি এটা ইজ ইকুয়াল টু কত, তুমি কিছু বলতে পারবা এটা মানে কত? তুমি কিছু বলতে পারবা না। কিন্তু আমি যদি বলি এখানে একটা প্লাস চিহ্ন দিই, তারপর তুমি বলতে পারবা এখানে অ্যান্সার কত আসবে? 4। 4। কিন্তু এখন যদি আমি এখানে প্লাস চিহ্ন না দিই, আমি যদি এখানে একটা ভাগ চিহ্ন দিতাম, তাহলে অ্যান্সার কত আসতো? অ্যান্সার আসতো 1। অ্যান্সার আসতো 1। এরপরে আমি যদি এখানে বিয়োগ চিহ্ন দিতাম, অ্যান্সার কত আসতো? 0। আদিকে অ্যাকসেপ্ট করবো। হ্যাঁ আদিকে অ্যাকসেপ্ট করবো? আরে ঝামেলা রে। হ্যাঁ ঠিক আছে ভাই নেটের যে কি সমস্যা ভাই। এখন ঠিক আছে না? জি ভাই মোটামুটি। আজমাইন ঢুকতে পারছে না। মুসিবত তো। আচ্ছা আমি তাহলে পড়াই, তোমরা হচ্ছে ওর একটু দেখো, যারা মেসেঞ্জারে আছে একটু হেল্প করো। আচ্ছা দেখো, সো আমি একই সংখ্যা পাশাপাশি লিখবো, লেখার পরেও আমার অ্যানসার কিন্তু ডিফারেন্ট আসতেছে। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো অ্যানসার কেন ডিফারেন্ট আসতেছে? দেখো আমি 2 লিখলাম, 2 লিখলাম, যখন আমি তাদের মাঝখানে ভাগ চিহ্নটা দিচ্ছি অ্যানসার আসতেছে 1, যখন আমি তাদের মাঝখানে বিয়োগ চিহ্নটা দিচ্ছি অ্যানসার আসতেছে 0। তার মানে এই ভাগ, এই বিয়োগ অথবা এই যোগ, এরা আসলে কি? এরা আসলে একটা অপারেটর। অপারেটর মানে কি? অপারেটর হচ্ছে যে অপারেশন করে। কি ধরনের অপারেশন করছে? যোগ একটা অপারেশন করছে। যোগ কি অপারেশন করছে? এই 2 আর এই 2 কে একসাথে করছে, একসাথে করে 4 বানায় দিছে। ভাগ একটা অপারেশন করছে, সে যখন এই অপারেশনটা করছে তখন তার অ্যানসার হয়ে গেছে 1। তার মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এরা আসলে কি? এরা আসলে একটা অপারেটর। অপারেটর কি? তারা হচ্ছে বিভিন্ন ধরনের সংখ্যার মধ্যে কাজ করে, সংখ্যার মধ্যে অপারেশন করে। ডাক্তাররা আমাদের যেমন বিভিন্ন ধরনের অপারেশন করে, সেম একই ভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এরাও আসলে বিভিন্ন ধরনের সংখ্যার মধ্যে অপারেশন করে। বিভিন্ন ধরনের সংখ্যাকে, দুইটা সংখ্যা নিবে, নেওয়ার পর তাদের দুইটা সংখ্যার চেহারা কিন্তু ডিফারেন্ট কিছু একটা নিয়ে আসবে তার, ঠিক না? তুমি যখন দুইটা সংখ্যা মধ্যে যোগ করবা তখন কিন্তু আর আগের সংখ্যাগুলো থাকে না, নতুন কিছু আসে। তুমি যখন দুইটা সংখ্যার মধ্যে গুণ করবা তখন কিন্তু আর আগের সংখ্যাগুলো থাকে না, তখন নতুন একটা সংখ্যা আসে। দুইটা সংখ্যা ভাগ করবা, সেম একইভাবে আগের সংখ্যাগুলো থাকে না, নতুন কিছু আসে। সেম একইভাবে আমরা যখন বলবো সাইন, তখন আমাদের মাথায় কি আসবে? এটা একটা অপারেটর। এটা কি অপারেটর? এটা একটা ত্রিকোণমিতিক অপারেটর। এখন এই অপারেটরের কাজটা কি? আচ্ছা তোমরা কি বোর্ডের লেখাটা দেখতে পারতেছো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা এখন এই অপারেটরের কাজটা কি? এই অপারেটরের কাজ হচ্ছে সে কোণ নিয়ে কাজ করে। এতক্ষণ পর্যন্ত আমরা যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ নিয়ে কথা বলছি, সেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ কি নিয়ে কাজ করে? সংখ্যা নিয়ে কাজ করে। আর এই অপারেটরটা কি নিয়ে কাজ করে? সে কোণ নিয়ে কাজ করে। সো তার কাজের ধরনটা আমি একটু দেখাই তোমাদেরকে। সে যখন আমি যখন তার মাঝখানে 90 ডিগ্রি ঢুকাবো, সে আমাকে বাই আউটপুট দিবে কত? আমি ইনপুট দিলাম, মনে করো একটা ফলের মেশিন, আমার কাছে একটা ব্লেন্ডার মেশিন আছে, আমি সেখানে যদি আম দেই, আম দিলে আমের জুস বের হয়। সো সেই একই ভাবে আমি এখানে কোণ দিচ্ছি, কোণ হচ্ছে আমি অ্যাঙ্গেল দিলাম, সে আমাকে বললো নাও 1। তোমাকে আমি সাইনের ভিতরে 90 ডিগ্রি দিলাম, সে আমাকে দিল 1। আমি সাইনের ভিতরে 0 দিলাম, সে আমাকে কত দিবে? 0 ডিগ্রি দিলাম, সে কত দিবে আমাকে? হ্যাঁ এখানে এই কোণ দিয়ে কিভাবে একানে এটা একটু বল। আচ্ছা সেগুলো বলতেছি। সো যখন আমি হচ্ছে এখানে 0 ডিগ্রি দিলাম তখন সে আমাকে কত দিচ্ছে?
জিরো জিরো দিচ্ছে। সেম একই ভাবে তোমরা কি বলতে পারবা cos 0 ডিগ্রির মান কত? 1। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। আচ্ছা এখন আমার কোশ্চেনটা হচ্ছে, সো এটা কেন আমি অপারেটর বলতেছি? কেন আমি অপারেটর বলতেছি? কারণ সে বেসিক্যালি একটা কোণ থাকে, সে কোণের উপর একটা অপারেশন করে, কোণের উপর অপারেশন করে কোণের চেহারা চেঞ্জ করে ফেলে। কোণকে সে কি বানায় দেয় বলতে পারবা? এই সাইন অপারেটরটা কি করে? একটা কোণকে সে কি করে বলতে পারবা? সংখ্যা। কোণকে কিন্তু সংখ্যায় কনভার্ট করে। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? যারা ক্লাস করতে সবাইকে বুঝতে পারছো? আমাদের যে ত্রিকোণমিতিক অপারেটর গুলো, সেই অপারেটর গুলো আসলে কাজটা কি? তারা বিভিন্ন ধরনের কোণ নিয়ে কাজ করে এবং কোণগুলোকে সে কি বানায়? আলটিমেটলি সে কোণগুলোকে কিন্তু সংখ্যা বানায় ফেলে। বুঝতে পারছো? সবাই বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ। তারপরে আমি এখানে ভিতরে আমি বিভিন্ন ধরনের কোণ দিব, 0 ডিগ্রি দিব, 45। আচ্ছা আমি যদি সাইনের ভিতরে 45 ডিগ্রি দিতাম তাহলে তখন কি আসতো आंसर? 45 ডিগ্রি দিলে आंसर কি আসতো? ½ √2। 1/√2 1/√2। তার মানে 1/√2 একটা সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। সো আমি কিন্তু তার ভিতরে কোনো বাস্তব সংখ্যা দিই না, তার ভিতরে আমি একটা কোণ দিছি, একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, একটা অ্যাঙ্গেল দিলাম, পাইলাম কি? পাইলাম হচ্ছে একটা বাস্তব সংখ্যা। সুতরাং তোমরা অপারেটর জিনিসটা বুঝছো আশা করি। অপারেটরের কাজ হচ্ছে অপারেশন করা, এবং সে কি করে? অপারেশন করে চেহারা চেঞ্জ করে ফেলা, যা থাকে তার নতুন করে আনে না, সে নতুন কোনো কিছু আনে। সো এই ছিল আমাদের ত্রিকোণমিতিক অপারেটরের কথা। সো পরের কনসেপ্টে আমি যাই। আচ্ছা তোমরা এই জিনিসের নাম শুনছো? অভেদ আইডেন্টিটি বা অভেদের নাম শুনছো? কারা কারা নাম শুনছো? আইডেন্টিটি বা অভেদ, এটার নাম শুনছো কারা কারা? জি ভাই শুনছি। শুনছি। অভেদের নাম শুনছো? আচ্ছা যারা যারা বলতে তো শুনছো তাদের কাছ থেকে আমি একটু শুনতে চাই, কি জানো অভেদ সম্পর্কে? কি জানো ভাইয়া? ভাই আমি পারি না, আমাকে বাদ দেন। আচ্ছা ঠিক আছে বাদ দাও। আচ্ছা ওই এই যে ইয়া বলো, ওই যে নতুন যে আসছো তো ও বলো, অভেদ সম্পর্কে কি জানো? স্যার মানে কোন একটা সংখ্যাকে অভেদ দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করলে সংখ্যাটা সেম থাকে, একই রকম সংখ্যাটা থাকে, মানে সংখ্যা ওটা পরিবর্তন হয় না। এটা আমি জানি না, এটা এটা ভুল। আর কেউ জানো? বাপ্পি, বাপ্পি বলো তো। ভাই সঠিকভাবে পারবো না, কিন্তু ভেক্টরে মনে করছিলাম আবার ভেক্টর আর এই টাইপের কিছু। আচ্ছা ভেক্টরের আলোচনার সাথে এটা একটু ডিফারেন্ট। তাহলে আর আর কেউ হয়তো বা জানো না, তাহলে আমি নিজেই বলতেছি অভেদের ব্যাপারটা। আচ্ছা তারপর আচ্ছা অভেদে যাওয়ার আগে আরেকটা দিচ্ছি, তোমরা ইকুয়েশনের নাম শুনছো? ইকুয়েশনের নাম শুনছো? সমীকরণ, সমীকরণ হ্যাঁ বা ভাইয়া। ইকুয়েশন হ্যাঁ ভাই। অবশ্যই শুনছো। সমীকরণ আর ইকুয়েশনের মধ্যে একটা পার্থক্য আছে, আমি সেই পার্থক্যটা বলি, তোমরা আশা করি অভেদটা ধরতে পারবা। সমীকরণ বা ইকুয়েশন, আচ্ছা সমীকরণ দেখে, আচ্ছা আমি পাশাপাশি দুইটা জিনিস লিখি, তোমরা একটু আমাকে একটু বলবা যে আসলে তোমরা বুঝতে পারছো কিনা। আমি এই পাশে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে x+1 হোল স্কয়ার। ওকে, আমি রাইট হ্যান্ড সাইডে কি পাবো? x রাইট হ্যান্ড স্কয়ার। x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তাই তো? ফাইন। আচ্ছা আচ্ছা এখানে কি দেখা যাবে কিনা আমি বুঝতে, আচ্ছা নিচে লিখি। দেখা যাচ্ছে ভাইয়া। নিচে নিচে দেখা যাচ্ছে না উপরে? উপরে দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা আমাকে কিছু বলো, আমি এখানে লিখলাম 2x + 1 = 0। আচ্ছা এখন আমি একে বলতেছি একটা অভেদ, এর বলতেছি আমি একটা ইকুয়েশন। কেন আমি বলতেছি এটা? সো মজার ব্যাপারটা দেখো, এটা আমি বানানো ওইটা সত্য। আচ্ছা দেখো এখানে দেখো অভেদের কনসেপ্টটা এবার বুঝতে পারবে আশা করি। এইখানে তোমরা আমাকে এমন একটা x এর মান বলো যে মানটা বসাইলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে না, বলতে পারবে এমন একটা x এর মান? তুমি x এর যে মানই বসাও, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সবসময় সমান হবে। তো আমি x = 0 বসাই, চলো আমরা একটু টেস্ট করি। x = যখন 0 বসাবো, লেফট হ্যান্ড সাইডে কত পাবো? 1, রাইট হ্যান্ড সাইডে কত পাবো? 1। ঠিক আছে, x = 1 বসাও তো। x = 1 বসালে লেফট হ্যান্ড সাইডে কত আসে? 4। 4। রাইট হ্যান্ড সাইডে কত আসে? 4। 4।
এখন আমি তোমাকে একটা চ্যালেঞ্জ করলাম যে এইখানে তুমি এক্স এর মান নেগেটিভ, পজিটিভ, 0, ইনফিনিটি যাই বসাও, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সবসময় সমান হবে। আমার কথা বুঝতে পারছো ভাইয়া? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সবসময় সমান হবে। কিন্তু এবার একটা মজার ব্যাপার হচ্ছে, এই ইকুয়েশনের মধ্যে এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটাকে আমি অভেদ বলতেছি না। কেন বলতেছি না? তুমি এখানে এক্স এর যে কোনো মান বসাইলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে না। তুমি এখানে x ইকুয়াল টু যদি 1 বসাও, তাহলে লেফট হ্যান্ড সাইড আসবে কত? 3, রাইট হ্যান্ড সাইড কত? 0। 0। তুমি যদি এখানে x ইকুয়াল টু -1/2 বসাও, x ইকুয়াল টু -1/2 বসাও, তখন কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে। আমরা কথা বুঝতে পারতেছো? x ইকুয়াল টু -1/2 বসাইলে লেফট হ্যান্ড সাইডও সমান, রাইট হ্যান্ড সাইডও সমান। কিন্তু এইখানে x এর মান যাই বসাও, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। এখন আমার সামারিটা হচ্ছে যে সমীকরণ বলতে সেটাকেই বোঝায় যার মান থাকবে, মানে যার যে কোনো অল্প, মানে ফাইনাইট মান, মানে যে কোনো 2টা 3টা 4টা মানের জন্য জিনিসটা সত্য হবে। সো এটা একটা একঘাতী সমীকরণ ছিল, সেটা একটা মানের জন্য সত্য। যেমন দেখো এখানে শুধুমাত্র x ইকুয়াল টু হাফ বসাইলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়, আর কোনো মানের জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় না। এখানে তুমি অন্য কোনো মান আনলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে না। তার মানে সমীকরণ বলতে যে কোনো নির্দিষ্ট 2-1টা মানের জন্য যখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়, তখন সেটা সমীকরণ না, সেটা অভেদ হয় না। বাট অভেদ হচ্ছে, তুমি যদি কোনো কিছুকে অভেদ বলতে চাও, তখন তোমাকে x এর সকল মানের জন্য তাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান দেখাইতে হবে। যদি x এর সকল মানের জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে সমান দেখাইতে পারো, তখন তুমি তাকে বলতে পারবে একটা অভেদ। এখন তোমরা কি আমাকে ত্রিকোণমিতিক কোনো অভেদের নাম বলতে পারবা? sin square plus cos square is equal to 1. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবার আমার প্রশ্ন হচ্ছে, সবার কাছে আমার একটা প্রশ্ন, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যে 1 আসলো, এটাকে কেন আমি ইকুয়েশন না বলে অভেদ বলতেছি? এটা বলতে পারবা? যে কোনো কোণের মানের জন্য এটা সত্য। এখানে আমি থিটার মান যাই বসাই, এখানে রাইট হ্যান্ড সাইডে 1 আসবে। তুমি এই জিনিসটা আজকে টেস্ট করো, তুমি থিটার মান 33 ডিগ্রি বসাও, 1 আসবে। লেফট হ্যান্ড সাইডে 1 আসবে, রাইট হ্যান্ড সাইডে 1 আসবে। তুমি থিটার মান 90 ডিগ্রি বসাও, 1 আসবে। থিটার মান 5000 ডিগ্রি বসাও, লেফট হ্যান্ড সাইডে 1 আসবে, রাইট হ্যান্ড সাইডে 1 আসবে। তার মানে থিটার যে মানে তুমি বসাও, লেফট হ্যান্ড সাইডে যা পাবা, রাইট হ্যান্ড সাইডে তুমি তাই পাবা। তার মানে এটা একটা অভেদ, নট এ ইকুয়েশন। আচ্ছা, আমি যদি এরকম দিতাম sin থিটা, আচ্ছা এটা কি দেখা যায়? নিচে লিখি sin থিটা ইজ ইকুয়াল টু হাফ, এটা কি অভেদ হইতো? না। আচ্ছা, এইটা কি কোনো মানের জন্য সত্য? থিটার কোনো মানের জন্য কি সত্য? না, নির্দিষ্ট কিছু না, হ্যাঁ, একটা মানের জন্য কিন্তু সত্য। থিটার মান 30 ডিগ্রি হলে কিন্তু হাফ হবে। বুঝতে পারছো? এখানে যদি আমি থিটার মান 30 ডিগ্রি বসাই, তাহলে কিন্তু হাফ হবে। কিন্তু থিটার যে কোনো মান বসাইলে কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে না। শুধুমাত্র তুমি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বসাইলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে। বাট এইখানে দেখো, ওই থিটার মান যাই বসাও, সব সময় কিন্তু জিনিসটা স্যাটিসফাই করবে, লেফট হ্যান্ড সাইডেও যা হবে, রাইট হ্যান্ড সাইডেও তা হবে। তার মানে আমি মনে হয় অভেদ জিনিসটা বুঝাইতে পারছি। অভেদ হচ্ছে তুমি এমন একটা ইকুয়েশন থাকবে, যে ইকুয়েশনে এক্স এর বা যে কোনো কিছু সব মানের জন্য সত্য, এক্স এর বা থিটার বা যে জিনিসের ইকুয়েশন হবে, সেই জিনিসের সকল মানের জন্য যেটা সত্য সেটা হচ্ছে অভেদ, আর যেটা নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য সেটা হচ্ছে ইকুয়েশন। তোমরা সবাই কি বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার? জি ভাই, সকল অভেদই সমীকরণ, সকল সমীকরণ অভেদ নয়। জোস জোস। আরে তুই তো, তোমার নিয়ে তো শর্টকাটে আমরা বই বানাই পরে এরকম উদ্ভাসের বাইরে দেখছো ইয়া করে, এরকম বিভিন্ন ধরনের কনসেপ্ট বুক বানায়, বিভিন্ন ইয়া বানায়, ওগুলোর মধ্যে এই টাইপের জিনিস দেয়, এই টাইপের কথাবার্তা দিয়ে পোলাপেন্ডিক ইয়া করে। যাকে আমরাও বানাবো, সমস্যা নাই। আলিফের মধ্যে আমি সেই সম্ভাবনা দেখতেছি। আচ্ছা, এবার আমাকে বলো তো, ত্রিকোণমিতিতে আরো দুই একটা অভেদের নাম বলো তো। বলতে পারবা? তোমাদের পরিচিত আরো কিন্তু দুই একটা অভেদ আছে ত্রিকোণমিতিতে, বলতে পারবা তাদের নাম? ভাই আমি শুনিনি, আমার আটকে গেছিল। হ্যাঁ, আমি বলতেছি কি, ত্রিকোণমিতিক আমাদের হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক বা মৌলিক তিনটা অভেদ আছে। এই তিনটা অভেদের নাম ইয়া বলতে পারবা? একটা কিন্তু তুমি অলরেডি বলছো। থিটা মাইনাস হ্যাঁ, sec ঠিক আছে, square good. ইকুয়াল টু 1, রাইট রাইট রাইট। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আরেকটা। তারপর কোসেক Cot স্কয়ার square থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, ঠিক আছে, গুড।
তাহলে এই যে আরেকটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওয়ান। এই তিনটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির মৌলিক অভেদ। ত্রিকোণমিতি কিন্তু অভেদ অনেক অভেদ আছে, ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে মৌলিক, মানে এগুলার থেকে অনেকগুলো জিনিস আসে, অনেকগুলো অভেদ এগুলো থেকে আসে। সুতরাং এগুলো ছিল আমাদের মৌলিক অভেদ। তাহলে আমরা অভেদ বুঝলাম, আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বুঝলাম। আচ্ছা তোমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করছো না 9 এ? তোমাদের কিন্তু হায়ার ম্যাথে ছিল এই যে বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়া থাকতো না, যে 0 থেকে পাই এর মধ্যে আমাদের কোণ বের করো, এরকম দেওয়া থাকতো না, sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু সামথিং একটা মান দেওয়া থাকতো, হাফ বা কিছু একটা দেওয়া থাকতো, 1 দেওয়া থাকতো। তোমরা এখানে মিডল টার্ম করতে বা অনেক কিছু করে করে সলভ করে আনতো না। সো এগুলো কিন্তু ছিল ইকুয়েশন, তোমরা যা যা সলভ করতে সেগুলো কিন্তু ইকুয়েশন ছিল, বুঝছো? সো ওই ইকুয়েশনগুলো তোমরা সলভ করে অলরেডি শিখছো। তো আমরা আজকের ক্লাসেও আমরা কিছু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা তোমরা আমাকে বলতে পারবা ত্রিকোণমিতিক অনুপাতের কোনো সীমাবদ্ধতা আছে কিনা? ভাই জানি না। আচ্ছা ঠিক আছে ভাই সীমাবদ্ধতা বলতে ওই যে যেমন সাইন থিটার কস থিটার ক্ষেত্রে কিছুটা আছে না, যেমন -1 থেকে 1 এর মধ্যে থাকবে। আরে জোস জোস, শাবাশ শাবাশ, এই তো জায়গা মতো ধরছো। আচ্ছা তোমরা এটা তো জানো যে সাইন থিটার মান কি কখনো -1 থেকে 1 এর বাইরে যাইতে পারে? কখনো কি যাইতে পারবে তুমি সাইন? আচ্ছা তোমরা কি কেউ কোনো চেষ্টা করে দেখছো সাইন থিটার মান মানে তুমি যত বড় কোণই দাও, যত ছোট কোণই দাও, মাইনাস কোণ দাও প্লাস কোণ দাও, সবসময় যে জিনিসটা খেয়াল করবা সাইন থিটার মান কিন্তু আলটিমেটলি যে আউটপুটটা সে যে নাম্বারটা দেয় সেই নাম্বারটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যে থাকে। তোমরা কি একমত আমার কথার সাথে? সো যদি আসলেই যদি সাইন থিটার মান যদি -1 থেকে +1 এর মধ্যে থাকে, তার মানে এটা সাইন থিটার একটা সীমাবদ্ধতা না? সাইন থিটা কিন্তু যে কোনো মান আসে না, সাইনের মধ্যে কিন্তু সাইন থিটা থেকে কিন্তু আমরা সবসময় শুধু -1 আর 1 এর মধ্যের মানগুলো পাই, সবগুলো মান কি পাই না। সেম cos থিটার সীমাবদ্ধতা বলতে পারবা? cos থিটার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা বলতে পারবা? -1 আর 1 এর ভিতরের মান বাদে বাকি সব। cos থিটাও তো একটা -1 আর 1 সাইনের মতোই তো, সেম। সরি আমি ভিতরে। উল্টা বলছো। আর কোসেক আর সেক থিটার সীমাবদ্ধতা জানো? না। আমরা একটু স্ক্রিন শেয়ারে যাই। সাইন থিটাটা তো জানতে আশা করি। সো দেখো আমি যা যা বলছি তাই আবার এখানে আসছে। x + 1 হোল স্কয়ার এটা একটা আইডেন্টিটি, কেন x এর যে কোনো বাস্তব মানের জন্য সম্পর্কটি সত্য। আর এটা হচ্ছে একটা অভেদ, কারণ এটা শুধুমাত্র x = -½ হলে সম্পর্কটি সত্য হয়। আর ত্রিকোণমিতিক তিনটি মৌলিক অভেদ আমরা এখানে পড়লাম। তারপরে ত্রিকোণমিতিক অনুপাতের সীমাবদ্ধতা। আচ্ছা ত্রিকোণমিতিক অনুপাতের সীমাবদ্ধতার মধ্যে দেখো ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সাইন থিটার সীমাবদ্ধতা হচ্ছে সাইন থিটার মান সবসময় কি হয় -1 থেকে +1 এর মধ্যে হয়, cos থিটার মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে হয়, এর বাইরের মানগুলো তারা নিতে পারে না। তুমি কোণ বসাইতে পারবা, কোণ কিন্তু তুমি যে কোনো কোণই বসাইতে পারবা, তুমি কি এখানে 90 ডিগ্রি বসাইতে পারবা, 180 ডিগ্রি বসাইতে পারবা, যা খুশি তা বসাইতে পারবা, বাট তুমি আউটপুট কি পাবা? আলটিমেটলি তুমি যা আউটপুট পাবা তা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? আর এবার দেখো কোসেক থিটা আর সেক থিটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। কোসেক থিটার মান কিন্তু -1 থেকে -∞ পর্যন্ত হতে পারে, আবার +1 থেকে +∞ পর্যন্ত হতে পারে, কিন্তু মাঝখানের মানগুলো আসে না। মানে সাইন থিটা, আচ্ছা তোমরা এটা জানো না সাইন থিটার উল্টাটা হচ্ছে কোসেক থিটা? এটা তো জানো সাইন থিটা = 1/কোসেক থিটা, আবার কোসেক থিটা = 1/সাইন থিটা, এটুকু তোমরা সবাই জানো, আমি জানি। সো কোসেক থিটার ক্ষেত্রে দেখো সাইন থিটার মানটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে হয়, আর কোসেক থিটা হচ্ছে উল্টা, -1 থেকে 1 ছাড়া বাকি সবাই হয়। বুঝতে পারছো? জি ভাইয়া। আবার কিন্তু দেখো কেন? হ্যাঁ কেন আমি সেটা দেখাবো। আচ্ছা সেটা এখন দেখবা। আচ্ছা সেটা তোমার আমি কাজ দিই একটা। তুমি মনে করো, হ্যাঁ আলিফ শুনতেছো? জি ভাইয়া। তুমি আমাকে এই জিনিসটা বের করে দিবা, ঠিক আছে? যে কেন আসলে কোসেক থিটার মান -1 থেকে -∞ হচ্ছে আর +1 থেকে +∞ হচ্ছে। তুমি আগে বলো কোসেক থিটা মানে কি? 1/সাইন থিটা। জি ভাইয়া। আচ্ছা 1/সাইন থিটা। এখন তুমি আমাকে বলো সাইন থিটার মান কত হওয়া সম্ভব? -1 থেকে +1 পর্যন্ত হওয়া সম্ভব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমি তাহলে একটু বলে যাই। যেহেতু না ভাইয়া ওইটা না। আমার সাইনের ক্ষেত্রে এই সীমাবদ্ধ থাকছে কিসের জন্য? আচ্ছা সাইনের ক্ষেত্রে সীমাবদ্ধতা কেন থাকতেছে এটা বলতেছো? আচ্ছা হ্যাঁ এটা থাকলে তো ওইটা বের করে ফেলবো। হ্যাঁ এখন হচ্ছে যে প্রত্যেকটা ফাংশনের একটা প্যাটার্ন থাকে, বুঝছো? প্যাটার্ন বলতে করো তুমি। আচ্ছা আমি ধরো তোমাকে একটা কথা বলি, বাংলাদেশের ধরো ক্রিকেট খেললো বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে, তো বাংলাদেশে ধরো 50 ওভারে একটা রান করছে,
ওই রানটা একটা প্যাটার্ন থাকে না, মানে রানটা কিভাবে গেছে, প্রথম 10 ওভারে কিভাবে গেল, পরের 10 ওভারে কিভাবে গেল, পরের 10 ওভার কিভাবে গেল, 50 ওভারের মাথায় সে কোন জায়গায় গেল, এরকম একটা ফাংশন একটা প্যাটার্ন থাকে না, প্রত্যেকটা ফাংশন একটা প্যাটার্ন থাকে। সাইন ফাংশন একটা প্যাটার্ন আছে। একটু এখানে আসো, আমি একটু বোর্ডে যাই। তোমরা বিভিন্ন ধরনের গ্রাফ শিখছো না, ধরো এই ধরনের গ্রাফ তো শিখছো, যে ধরো বাংলাদেশের রানের গ্রাফটা আমি তুলে দিলাম, যে 0 ওভারের ক্ষেত্রে 0 রান, এভাবে করতে 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 এভাবে করে গেল, ঠিক আছে, এটা হলো বাংলাদেশের রানের প্যাটার্ন। সেইভাবে করে 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 আস্তে 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 রান উঠছে, ঠিক আছে। এই ধরো এখানে 50 ওভার পর্যন্ত এই হচ্ছে তার রান। এটা হচ্ছে একটা প্যাটার্ন। ম্যাথমেটিক্স কিন্তু সবসময় প্যাটার্ন নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের গ্রাফ নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে কাজ করে। এখন তুমি কি জানো সাইন ফাংশনের প্যাটার্নটা কেমন? সাইন ফাংশনের প্যাটার্নটা হচ্ছে এরকম, ঢেউয়ের মতো, বুঝছো? আচ্ছা, সাইন ফাংশনের প্যাটার্নটা হচ্ছে ঢেউয়ের মতো। এখন ঢেউয়ের মতো হয়ে কি হইলো, সাইন ফাংশনের এইটাকে বলা হয় এক্স অ্যাক্সিসের দিক ভুজ, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা সাইন ফাংশনের ক্ষেত্রে ভুজের দিকে হচ্ছে কোণ বসাই, ভুজের দিকে কোণ বসাই, আর কোটির দিকে আমরা কি বসাই, কোটির দিকে হচ্ছে আমরা মান বসাই, মান, বিভিন্ন ধরনের মান বসাই। সো আমরা যখন সাইন ফাংশনের প্যাটার্নটা লক্ষ্য করি, লক্ষ্য করলে আমরা দেখি সাইন ফাংশনের যে গ্রাফটা সেটা সর্বোচ্চ 1 পর্যন্ত উঠতে পারে এবং সর্বনিম্ন -1 পর্যন্ত নামতে পারে। 1 পর্যন্ত উপরে উঠতে পারে আর -1 পর্যন্ত নিচে নামতে পারে, কিন্তু এর বেশি সে নিচে নামে না। এখন তুমি কোশ্চেন করতে পারো, ভাই এটাও তো বুঝলাম যে সাইন ফাংশনের প্যাটার্নটা 1 পর্যন্ত উঠতে পারে, -1 পর্যন্ত নামতে পারে, কিন্তু কথা হচ্ছে কেন সে 1 পর্যন্তই উঠে, কেন সে -1 পর্যন্তই নামে, এর চেয়ে নিচে কেন নামে না, এই কোশ্চেনটাও তো করতে পারো, ঠিক আছে না? এখন এই কোশ্চেনটা যদি করো তাহলে আমি অ্যানসারটা এইভাবে দিব, তাহলে তুমি যদি ওই কোশ্চেনটা যদি ভ্যালিড হয় তাহলে এই কোশ্চেনটাও তো আমি করতে পারি, যে 2 আর 2 কে যোগ করলে কেন 4ই হয়, এই কোশ্চেনটা আমি করতে পারি। কারণ এই অপারেটরটার কাজই হচ্ছে 2 আর 2 থাকলে তাকে 4 বানায় দাও, সে এই কাজটাই করতে পারে, যোগই করতে পারে। তো সাইন একটা অপারেটর, তার হচ্ছে নির্দিষ্ট কিন্তু সীমাবদ্ধতা আছে, কারণ একটা অপারেটর কিন্তু এমনি এমনি আসে না, এটা কোনো না কোনো সাইন, মানে কোনো না কোনো ম্যাথমেটিশিয়ান যে বানাইছে। সো যে ম্যাথমেটিশিয়ানটা সাইন অপারেটরটা নিয়ে কথা বলছে, সে বলছে যে সাইন অপারেটর এই কাজ করতে পারবে, সাইনের ভিতরে মান দিলে সে এভাবে এভাবে রিঅ্যাক্ট করবে। তো তার সেই অপারেটরটা সে যেভাবে ডিফাইন করছে, সে ওই ডেফিনেশন অনুযায়ী সাইন থিটার মানটা কখনোই +1 থেকে -1 এর বাইরে যাইতে পারে না, বুঝতে পারছো? 1 থেকে ছোট, -1 থেকে বড়, এরকম হয়, বুঝতে পারছো? বুঝলাম। তো এটা হচ্ছে তার গ্রাফ থেকে আমরা এটা বুঝতে পারি। এখন যদি বলো যে কি কেন তাহলে -1 থেকে নামে না, তার মানে হচ্ছে কি তার বাই ডেফিনেশন তার গ্রাফটা হচ্ছে এরকম, মানে মান বের করে করে দেখছে। হ্যাঁ, দেখছে যে কি এটার ভিতর বসাইলে এরকম হয়, তখন হচ্ছে কি তার প্যাটার্নটা আসছে এরকম, এরপরে এর বাইরে সে যাবে না, তার এটা হচ্ছে তার বৈশিষ্ট্য, ঠিক আছে? যদি এর চেয়ে কোনো সুন্দর অ্যান্সার আমি কখনো খুঁজে পাই তাহলে আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তুমি যদি অনেক কোশ্চেন করো আমার ভালো লাগে, ম্যাথমেটিক্সে কোশ্চেন করলে খুব ভালো লাগে। আমার এমনি ইনবক্সে জিজ্ঞেস করতে পারো যে কোনো সময়, সমস্যা নেই। আমি যদি সাথে সাথে অ্যান্সার দিতে নাও পারি, আমি অবশ্যই অনেক কিছু জানি না, অনেক কিছুই জানি না, সো আমি তোমাদের সবসময় চেষ্টা করবো যে কোনো কিছু না জানলে সেটা তোমার জেনে হইলেও জানাইতে, অ্যাটলিস্ট আমি জেনে জানাইতে পারবো, এতটুকু কনফিডেন্স রাখতে পারো। আচ্ছা, তোমাদের জন্য একটা কাজ থাকবে, তোমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের এত জানো, মানে ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ঠিক আছে, এগুলো তো জানো। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয়, এটা বলতে পারবা? cos থিটা। cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। এখন আমি আজকে তোমাকে এটা ভিজুয়ালাইজ করাইতে চাই, আমি এটা ভিজুয়ালাইজ করাইতে চাই কেন আসলে cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা হচ্ছে, বাট sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা, ঠিক না? কেন সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা হচ্ছে, কিন্তু cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু cos থিটা, এই জিনিসটা কেন হচ্ছে? সো সেই কাজটা এখন আমি তোমাদেরকে দিব। এই যে দেখো, এই হচ্ছে একটা ফিগার, আমরা ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটু দেখবো, আমরা ধনাত্মক কোণের গুলো তো জানি, এখন ঋণাত্মক কোণের ক্ষেত্রে কেন আমাকে তোমরা এখন বলবা কেন cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু শুধু cos থিটা হয়, বাট sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা হচ্ছে, tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা, এই বৈষম্য কেন cos এর ক্ষেত্রে, কেন সে cos এর মান মানে পজিটিভ হয়ে যাবে? হ্যাঁ, এটা একটা অ্যানসার, ফোর্থ কোয়ার্টারে cos এর মান পজিটিভ হয়ে যায়, কিন্তু আমি যদি আরেকটু ডিপে গিয়ে কোশ্চেন করি কেন হয়, তাহলে অ্যানসারটা কি হবে? আচ্ছা, তোমরা একটু এই cos মাইনাস থিটার জন্য আমাকে বের করে দেখাও তো, কেন আসলে cos থিটা ইজ ইকুয়াল টু পজিটিভ হচ্ছে আর sin থিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ হচ্ছে। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা বাহু নিয়ে কাজ করতে পারো, বুঝছো? তোমরা তো জানো যে যখন আমাদের এই অতিভুজের মান, হ্যাঁ বলো, অতিভুজ প্লাস আসবে,
অতিভুজ কিন্তু সবসময় পজিটিভ আসবে, কারণ অতিভুজটা দেখো মূল বিন্দু থেকে দূরত্ব সবসময় পজিটিভ আসে, ঠিক আছে? ভাই তাহলে তো প্লাসই আসবে। হ্যাঁ, অতিভুজ সবসময় এক্স পজিটিভ আর হ্যাঁ, কি কি বললা, কিছু বলছো? আচ্ছা দেখো, এইখানে cos মাইনাস থিটা, তোমরা তো জানো যখন আমি একটা থিটা নেই ওই থিটার সাপেক্ষে আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজে কিন্তু নির্দিষ্ট লম্ব আর ভূমি নেই, এটা জানো সবাই? এটুকু জানো? হ্যাঁ সমকোণী ত্রিভুজে কিন্তু নির্দিষ্ট লম্ব আর ভূমি আছে। আমি একটু এত দেখাই, তারপর তোমরা এটা বের করতে পারবে, একটু বোর্ডে যাও। আচ্ছা, আজকে আমি অনেক বেশি বেসিক থেকে আলোচনা করতেছি, আমি জানি না মানে আরেকটু ফাস্ট যাইতে পারতাম, যাই হোক। না ভাই, আমাদের এগুলা পড়াই নেই কিছু। ও, এগুলো আগে জানতাম না, আসলে জানতাম না 9 10 এ। না, রিজন জানতাম না কিসের জন্য আসে, ও আচ্ছা আচ্ছা, বুঝছি সূত্র বুঝছি। মুখস্থ করে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো হয়েছে, তাহলে তো ভালো হইলো, একটু রিজন গুলো বলতেছি। আচ্ছা, এই ধরো একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ ধরো। আচ্ছা আমাকে কেউ বলো তো এটা লম্ব আর ভূমি কোনটা? আগে দাঁড়া দাঁড়া ধরো, বলো না, আমি আগে এগুলো চিহ্নিত করি, আমি নিজেই কোশ্চেন করতেছি। এটা ধরো পি, ঠিক আছে, এটা ধরো এম। আচ্ছা আমাকে এটার ইয়াটা বলো, অ্যান্সারটা বলো, কারে জিজ্ঞেস করা যায়? বাপ্পি, তুমি আমাকে বলো এই সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব কোনটা ভূমি কোনটা? একটু বলেন শুনি নেবে। হ্যাঁ বাপ্পি, তুমি আমাকে বলবা এই যে সমকোণী ত্রিভুজটা আছে এই সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব কোনটা আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে ওএম আর অতিভুজ হচ্ছে পিএম। অতিভুজ পিএম? অতিভুজ কি পিএম আসলে? হ্যাঁ, কারণ কোণের কোণের বিপরীত বাহু। কোণের বিপরীত বাহুকে কি অতিভুজ বলে না লম্ব বলে? আচ্ছা, লম্ব চেয়েছেন? আচ্ছা হ্যাঁ, আমি বলছি কি লম্ব কোনটা ভূমি কোনটা? হ্যাঁ, ভূমি হচ্ছে যে ওএম। ভূমি হচ্ছে ওএম আর লম্ব হচ্ছে পিএম, তাই তো? আচ্ছা না আচ্ছা না, আমি, হ্যাঁ আর লম্বটা হচ্ছে এটাই, ওপি। লম্ব হচ্ছে ওপি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর একটু অ্যান্সার শুনতে চাচ্ছি। আদিপ কি শুনতে পারতেছো আমার কথা? আদিপ, আদিপ আমাদের নেটের সমস্যা। আমি ইউষার কাছে যাই। ইউষা শুনতেছো? জি। ইউষা আমাকে বলো তো এইখানের মধ্যে এই যে আমি যে ত্রিভুজটা আঁকলাম এইখানে তোমার লম্ব কোনটা আর ভূমি কোনটা? মনে হচ্ছে লম্ব হচ্ছে পিএম আর ভূমি হচ্ছে ওএম। ওকে আচ্ছা, আর কেউ কোনো অ্যান্সার দিতে চাচ্ছো? ভাই আপনি একটু আগে থিটাটা বলেন, আমি বলছি। এই তো এই তো ও তো জায়গা মতো আছে, আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা নতুন যে আসছো তুমি একটু বলো এখানে লম্ব আর ভূমি বলতে পারবা? লম্ব হচ্ছে পিএম আর ভূমি হচ্ছে ওএম। লম্ব হচ্ছে পিএম, ভূমি হচ্ছে ওএম। আচ্ছা, শুধুমাত্র আলিফের অ্যান্সারটাই কারেক্ট হয়েছে, এখানে কোনো লম্ব আর ভূমি বলা যাবে না। এখন আমি বলি, আমি রিজনটা বলতেছি, রিজনটা কেন। আমি যখন এটাকে থিটা ধরবো, এইটা যখন থিটা হবে তখন লম্ব, থিটা যদি এইটা হয় তখন লম্ব কি? লম্ব হচ্ছে পিএম আর ভূমি হচ্ছে ওএম। এইটা কখন? এইটা হচ্ছে যখন থিটা হচ্ছে এইটা। আচ্ছা থিটা যদি এইটা না হয়ে থিটা যদি এইটা হইতো তখন আবার লম্বকে, তখন কিন্তু লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু লম্ব হয়ে যাবে কি জানো? থিটা যদি এইটা হয় তখন লম্ব হয়ে যাবে ওএম আর ভূমি হয়ে যাবে হচ্ছে পিএম। এখন কথা হচ্ছে আমি কিভাবে বের করতেছি লম্ব আর ভূমি, আমি কিভাবে বের করতেছি? এটা হচ্ছে লম্বর ডেফিনেশনটা কি? লম্ব হচ্ছে কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু। আর ভূমি কি? ভূমি 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 হচ্ছে কোণের সাথে যে বাহুটা লাগানো থাকে। আচ্ছা এই থিটা কোণের সাথে লাগানো অবস্থায় পিএম আছে না, তাহলে এইখানে পিএম হচ্ছে গিয়ে ভূমি। আর দেখো তো এই থিটা কোণের বিপরীত সাইডে কে আছে? এই যে দেখো বিপরীত সাইডে যে ওএম আছে না, তাহলে ওএম হচ্ছে গিয়ে লম্ব। আর অতিভুজ সবসময় ফিক্সড, অতিভুজ সবসময় ফিক্সড। আচ্ছা জয়েন্ট রিকোয়েস্ট দিচ্ছে আরেকজন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অতিভুজ হচ্ছে সবসময় ফিক্সড, তোমরা আশা করি বুঝতে পারছো। লম্ব ভূমি বের করতে পারবা যে কোনো কেসের জন্য? আমি যে কোনো ভাবে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি তোমরা লম্ব আর ভূমি বের করতে পারবা? পারবা আশা করি।
তোমরা অবশ্যই আমাকে মানে আটকাইও, মানে যখনই কোনো জায়গায় বুঝতে পারবা না আমাকে কোশ্চেন করো, আমি তাহলে এখানে থামবো, ওই জায়গাটা এক্সপ্লেনেশন দেবো। ভাই আদিব বল। আমাকে কি ডাক দিছিলা, আমি মানে ঠিক ধরতে পারলাম না। তোরা আমি জিজ্ঞেস করছিলাম যে লম্ব আর ভূমি কোনটা, একটা ত্রিভুজ আঁকছিলাম ওইটার মধ্যে লম্ব ভূমি যাই হোক আমরা সামনে যাই। তার মানে কি সমকোণী ত্রিভুজের মধ্যে নির্দিষ্ট লম্ব আর ভূমি আঁকা যায়, নির্দিষ্ট লম্ব ভূমি বলা যায় না, ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা আমার এখন কোশ্চেন হচ্ছে, এই মিউট 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 কর। এখন আমার কোশ্চেন হচ্ছে, আচ্ছা দেখো তো তোমরা সবাই তো জানো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই যেভাবে গেলাম এভাবে গেলাম, এটা ও পি এম কিউ। আচ্ছা এই দিকের ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই দিকের কোণটা কি হবে? ধনাত্মক কোণ থিটা, আর এই দিকের কোণটা হচ্ছে মাইনাস থিটা, ঠিক আছে? মাইনাস থিটা, ওকে। আচ্ছা এখন আমি পি বিন্দুর স্থানাঙ্ক দিলাম x, y, কিউ বিন্দুর স্থানাঙ্ক দিলাম কত? x, y। বুঝতেই পারতেছো এটা তো x, নিচের দিকে আসছে, তার মানে এটা হচ্ছে y আসবে। সো এটা হচ্ছে মাইনাস থিটা। এখন কেউ আমাকে এই থিটার সাপেক্ষে আমার হচ্ছে cos থিটাটা বের করে দেখাও, sin থিটাটা বের করে দেখাও, আর tan থিটাটা বের করে দেখাও। আচ্ছা বলো তো এই থিটার সাপেক্ষে cos মাইনাস থিটা, তাহলে cos মাইনাস থিটা, sin মাইনাস থিটা, আর tan মাইনাস থিটা। আচ্ছা cos মাইনাস থিটার মান কত হবে এখানে? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos মাইনাস থিটা ইকুয়াল টু, তাহলে এখানে কত হবে কেউ একজন বলো তো। আচ্ছা আমি কোশ্চেন করি নাম ধরে ধরে। আচ্ছা তালহা আমারে বল, এইখানে cos মাইনাস থিটা যখন আমি বলবো তখন আমার ভূমি কত? OM। ভূমি হচ্ছে OM। এবার লম্ব কত? লম্ব MQ। MQ, ভেরি গুড, MQ। আচ্ছা OM এর দৈর্ঘ্য কেউ বলতে পারবা আমাকে? OM এর দৈর্ঘ্য কেউ একজন বলতে পারবা? আমি ওই যে নতুন যে আসছো আকিদা, তুমি আমাকে একটু বলো OM এর দৈর্ঘ্য কত? OM এর দৈর্ঘ্য বলতে পারবা? ওএম, হ্যাঁ এই ওএম ইকুয়াল টু হচ্ছে যে স্যার কোনখান থেকে, ওই সূত্র থেকে? হ্যাঁ এই চিত্র থেকে OM এর মান বলতে পারবা? দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি xy দিছি, তার মানে পি বিন্দুতে যাইতে হলে কি হবে? প্রথমে x পর্যন্ত X, আসবে, পরে y পর্যন্ত যাবে, তাহলে OM x না? এক্স। x পর্যন্ত আসলো, y পর্যন্ত গেল, এটাই হচ্ছে p অফ xy। x পর্যন্ত আসলো মাইনাস y পর্যন্ত গেল, এটাই হচ্ছে p q অফ x মাইনাস y। তাহলে OM এর জায়গায় বসবে x, আর MQ এর জায়গায় বসবে কি? MQ এর জায়গায় বসবে MQ, মাইনাস হ্যাঁ ওয়াই। ভাইয়া হ্যাঁ বলো। কসের ক্ষেত্রে দেখেন একটু অতিভুজটা কি লম্ব দিয়ে দিচ্ছেন না? তালহা মনে হয় আমার ভুল বলছে। সেটাও কিউ হবে না? হ্যাঁ কদের ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে আমি ভুল বলি না, তুমি আমাকে লম্ব জিজ্ঞেস করছো। আচ্ছা আমি বলছি cos থিটার ক্ষেত্রে OM ডিভাইডেড বাই একই আসবে। ওই cos থিটার ক্ষেত্রে কি ভূমি বাই অতিভুজ OQ। হ্যাঁ ভূমি অতিভুজ হলো OQ। আচ্ছা তাহলে OQ এর মান কত? OQ এর মান হচ্ছে r। এটা যদি r হয় এটাও কিন্তু r, কারণ r এর মান কিন্তু সবসময় পজিটিভ, তাহলে এটাও r। তাহলে এই cos মাইনাস থিটার মান কত আসলো? cos মাইনাস থিটার মান আসলো x বাই r না? x বাই r আসলো। আচ্ছা এবার কি হয়, sin মাইনাস থিটাটা বের করো তো। আলিফ আমাকে বলো sin মাইনাস থিটার জন্য কি আসবে? আসে হচ্ছে MQ বাই OR, সরি OQ, MQ বাই OQ। আচ্ছা MQ এর মান কত? -y। মাইনাস y ডিভাইডেড বাই r না? আচ্ছা এটা হলো মাইনাস y ডিভাইডেড বাই। এবার একটা জিনিস খেয়াল করছো, আমি যখন মাইনাস থিটাটা নিলাম, মাইনাস থিটা নেওয়ার পরেও পদের মধ্যে কিন্তু পজিটিভ জিনিস আসছে, x বাই r আসছে। কেন x বাই r আসছে? কারণ ভূমি বাই অতিভুজ, পদ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি তো আসলে নিচের দিকে গেলে কোনো নেগেটিভ হয় না। ভূমি বাই অতিভুজের মধ্যে আসলে নেগেটিভ ছিল কে? নেগেটিভ শুধুমাত্র লম্ব ছিল। সো লম্ব যাদের মধ্যে থাকবে তারা প্রত্যেকই নেগেটিভ হবে। এই জন্য sin মাইনাস থিটা ইকুয়াল টু কি আসছে? মাইনাস y বাই r না? তাহলে sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা। tan মাইনাস থিটা ইকুয়াল টু কি আসবে এখানে? লম্ব বাই ভূমি। তো লম্বকে MQ ডিভাইডেড বাই ভূমি হচ্ছে OM। আচ্ছা এখন MQ হচ্ছে আমার মাইনাস y, আর OM হচ্ছে আমার x। এখন দেখো তো sin মাইনাস থিটার মানও কিন্তু মাইনাস y মানে মাইনাসে আসছে,
টেন মাইনাস থিটার মানও মাইনাসে আসছে, বাট কজ মাইনাস থিটার মান কিন্তু পজিটিভ আসছে, ঠিক না? তাহলে এবার কি বুঝতে পারছো কেন আমরা কজ মাইনাস থিটা ইকুয়াল কজ থিটা লিখি? হ্যাঁ হ্যাঁ, কারণ যখন তুমি জিনিসটা আসলে গ্রাফিক্যালি আঁকলে তুমি দেখবা ভূমিটা কখনো নেগেটিভ হচ্ছে না। ফোর্থ কোয়াড্রেন্টের কারণে ভূমি কখনো নেগেটিভ হয় না। এই জন্য আমরা বলি অল টিচার টেক কেয়ার, এরকম একটা ব্যাপার আছে না, অল স্টুডেন্টস অল টেক কেয়ার, স্টুডেন্ট টেক কেয়ার। অল স্টুডেন্ট টেক কেয়ার। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে কজের ক্ষেত্রে ফোর্থ কোয়াড্রেন্টে তো ভূমি আসলে সবসময় পজিটিভ, এই জন্য হচ্ছে কজ আর সেক, কজ আর হচ্ছে কি সেক, তারা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। ওকে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কারা পজিটিভ? সাইন আর কসেক কোসেক, আর সাইন। আর থার্ড কোয়াড্রেন্টে টেন আর কট, তাই না? এই ছিল আমাদের বেসিক কথাবার্তা। মানে এগুলো হচ্ছে 9 10 এর দিকে আমি একটু রিভিউ করলাম বেসিক্যালি। আজকে আমি হচ্ছে 9 10 এর জিনিসগুলো রিভিউ করতেছি, বাট ক্লাসের শেষের দিকে আমি হচ্ছে নতুন না 9 10 এর কাছাকাছি লেভেলে কিছু অঙ্ক করব। এই রুদির অ্যাকসেপ্ট করো। সো সেই পর্যন্ত হচ্ছে ভাইয়া ক্লাস কতক্ষণ যাবে আরো? তোর কি তারা আছে আরো আধা ঘন্টা না 40 মিনিট, আরো আধা ঘন্টা আমার 40 এই মিনিট। 8:36 ইংলিশে কোর্সের ক্লাসটা শুরু হবে ভাইয়া। 8:36 না 8:36 হলে তো আমি শেষ করতে পারবো না। আচ্ছা আমার সমস্যা নেই, ওই ক্লাসটা থেকে আমার ম্যাথ ক্লাস বেশি ইম্পর্টেন্ট ভাই, আমি এখানে বেশি ফোকাস করব, ওইটা লেট করলে সমস্যা হবে না আশা করি। আচ্ছা ঠিক আছে। আমি সামনে আছি দেখে বলতেছস? না ন্যাচারালি ইংলিশ ভাই, ইংলিশ তো ম্যাথের থেকে কখন ইম্পর্টেন্ট হবে না এটা আমি বলতে পারি, কারণ আমার তো অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং বলো, এখানে ম্যাথই তো বেশি আমাকে ফোকাস করতে হবে, তাই না? ইঞ্জিনিয়ারিং যদি টার্গেট থাকে তাহলে তোমার ইংলিশের দিকে বেশি ফোকাস করে লাভ নেই, ইঞ্জিনিয়ারিং ইংলিশ খুব একটা কাজে আসে না। বাট যদি ডি ইউনিট টার্গেট থাকে, যে তোর যদি ইচ্ছা হয় যে হ্যাঁ আমি হচ্ছে ল নিয়ে পড়বো, ডি ইউনিট না, ডি ইউনিটে আমি টার্গেট রাখি নেব, তাহলে হচ্ছে ইংলিশ অনেক কাজে লাগবে। আচ্ছা যাই হোক, এই ইয়া কি আসছে যে আজমাইন কি জয়েন হয়েছে? আজমাইন এবার শুনতেছো কথা? ওর তো অবশেষে পাইলাম সবাইকে। ও আরে আমি তো তোমার মিস করতেছিলাম, কোশ্চেন আমি কোশ্চেন আসে না কেন, এক আলিফ একা একা কোশ্চেন করতেছিল। যাই হোক, আসো, যা পড়াইছি তুমি বুঝবা আর রেকর্ড দেখে নিও, সমস্যা নেই। আচ্ছা, সো এই জিনিসটা তোমরা জানো, ত্রিকোণমিতিক রেশিও গুলো জানো ফর এনি অ্যাঙ্গেল, এটা তো জানো আশা করি, যে অল স্টুডেন্টস টেক কেয়ার, এখানে হচ্ছে সবাই পজিটিভ, এখানে হচ্ছে সাইন কোসেক পজিটিভ, এখানে হচ্ছে টেন কট পজিটিভ, এখানে হচ্ছে কস আর সেক পজিটিভ। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করবো। তোমরা হয়তো বা কো ফাংশনের জিনিসটা শিখো না, বাট তোমরা জানতা জিনিসটা, বাট তোমরা কখনো কো ফাংশনের নাম শুনছো? কো ফাংশন? হ্যাঁ ভাই, আমরা পড়েছিলাম 9 10 এ নুরুল স্যারের কাছে। ভাই আমি পারি না। আচ্ছা পারো না। আচ্ছা, কো ফাংশনের নাম খুব বেশি মানুষ শোনার কথা না, নরমালি সাধারণত অত বেশি আলোচনা করা না ছিল। কো ফাংশন হচ্ছে সাইনের কো ফাংশন কে, সাইনের কো ফাংশন হচ্ছে কজ, টেনের কো ফাংশন কে, টেনের কো ফাংশন হচ্ছে কট, কোসেকের কো ফাংশন কে, কোসেকের কো ফাংশন হচ্ছে সেক। আচ্ছা আমি কো ফাংশন দিয়ে কি বুঝাচ্ছি? কো ফাংশন হচ্ছে যখন তুমি 90 ডিগ্রি কোণ অথবা 90 ডিগ্রির বিজোড় গুণিতক তো বুঝো, 90 ডিগ্রির সাথে 1 গুণ দিবা, অথবা 90 ডিগ্রির সাথে 3 গুণ দিবা, অথবা 90 ডিগ্রির সাথে 5 গুণ দিবা, অথবা 90 ডিগ্রির সাথে এভাবে বিজোড় সংখ্যাগুলো যদি গুণ দাও, গুণ দেওয়ার পরে যদি প্লাস মাইনাস থিটা করো, মানে 90 ডিগ্রির সাথে যদি কোনো প্লাস মাইনাস থিটা করো, অথবা 90 ডিগ্রি বিজোড় গুণিতকের সাথে যদি করো, তখন কি হবে জানো? আমাদের যেই ফাংশনটা থাকবে সেই ফাংশনটা তার কো ফাংশনে কনভার্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? একটু কঠিন করে বলতে হ্যাঁ হবে। ভাইয়া, কিন্তু কেন হয়? কারণ যেমন সাইন আমি তোমার কারণটা বলছি। হ্যাঁ, এটা হচ্ছে 90 ডিগ্রির ক্ষেত্রে কেন হয় সেটা বলতে পারবো। যেমন তুমি একটা জিনিস দেখো, সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আচ্ছা, কস 60 ডিগ্রি মান কত? হাফ। তার মানে সাইন 30 ডিগ্রিকে আমি কি লিখতে পারতাম? কস 90 ডিগ্রি মাইনাস 90 মাইনাস 30 ডিগ্রি, না মানে সাইন 30 ডিগ্রিকে আমি লিখতে পারতাম কস 90 মাইনাস 30 ডিগ্রি, মানে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। এখন তোমার কোশ্চেন হচ্ছে যে কেন আসলে সাইন মানে সাইন 30 ডিগ্রির যেটা হয় কস 60 ডিগ্রি সেটা কেন হয়ে যায়? আবার টেন 60 ডিগ্রি যেটা হয় কট 30 ডিগ্রি কিন্তু মান সেম। দেখবা তুমি টেন 60 ডিগ্রি মানে কত জানো? টেন 60 ডিগ্রি মানে হচ্ছে √3।
cot 30 ডিগ্রি মানে কত জানো? cot 30 ডিগ্রি মানে হচ্ছে √3। ভাইয়া ওইটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজে ওই থেটার জন্য আমার মান চলে আসে ওইটা হ্যাঁ বাহু। হ্যাঁ 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 ওই যে সেটাই 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 হচ্ছে কি ওই যে একই রকম হয়ে যায়। মানে হচ্ছে আমি তোমার বলি ব্যাপারটা, যখন তুমি হচ্ছে sin 30 ডিগ্রি নিবা তখন তোমার ধরো আমি তোমরা কি এটা জানো যে যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তখন লম্ব আর ভূমি সমান থাকে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া জানি। আচ্ছা এবার আমাকে আলিফ যেহেতু কোশ্চেনটা করছে, আলিফ একটা জিনিস বলো, 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে ভূমি বড় না লম্ব বড়? 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে হ্যাঁ। একটু দাঁড়ান ভূমি বড় রে, ভূমি বড়। এটা ভূমি আবার বড়। ভাবতে ভাই হবে। তুই চুপ থাক। এই ওরে বলতে দাও। বস হ্যাজ কাম ব্রো। তোমার বস তুমি আমার থেকে বেশি পাও নাই, চুপ থাকো। মিথ্যা কথা বলছোস। আচ্ছা বাকিরা কি আসলে বুঝতেছো আমি কি বলতেছি? কো ফাংশনের ব্যাপারটা আছে, আমি একটু নতুন যে আসলে তাকে একটু বলি। আগে তুমি কি বুঝছো কো ফাংশন জিনিসটা কি? স্যার বুঝছি। কি বুঝছো? সাইনের কো ফাংশন কেন কস এটা বলতে পারবা? কারণ 90 ডিগ্রির সাথে অথবা 90 ডিগ্রির বিজোড় গুণিতকের সাথে যদি আমি সাইনকে লিখি সেটা হচ্ছে কস এ কনভার্ট হয়ে যায়। যেমন দেখো সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? কস থিটা। মানে 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ইজ ইকুয়াল টু হয়ে যায় কস থিটা। তার মানে যদি আমি থিটার মান যদি 30 ডিগ্রি নেই তার মানে কস 30 ডিগ্রি মানে সাইন কত ডিগ্রি হবে? 90 মাইনাস 30 ডিগ্রি, 90 মাইনাস 30 ডিগ্রি মানে কত? 60 ডিগ্রি। তার মানে যে কো ফাংশন কারা? কো ফাংশন হচ্ছে যারা হচ্ছে 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি বিজোড় গুণিতকের সাথে সাইন কে কস বানায় দিবে, টেন কে কট বানায় দিবে, কোসেক কে সেক বানায় দিবে। এটা হচ্ছে কো ফাংশন, মানে একজনের কে আরেকজনে কনভার্ট করে। ঠিক আছে, বুঝতে পারছো? ও আলিফ যা যা পড়াইছে আমার একটু শিখিয়ে দিস তো আজকে ভিডিও কলে। আরে কিছু না, ওই 9 এগুলাই রিভাইজ। ও আচ্ছা আচ্ছা। কেন হইছে এগুলো তো আমাদের শিখাই নাই, ওইটাই জাস্ট রিভাইজ করছি। হ্যাঁ হ্যাঁ, বোরহানের কাছে পড়ছো যে সেজন্য শিখাও নাই। কইছিলাম নুরুল স্যারের কাছে পড়। 001 চুপ থাক। ভাই তোরা যাই বলো, ন্যাশনালিটি লস্কর স্যারের মতো প্যারাদায়ক স্যার আর নাই আই থিংক। এটা আমি কোরআন জানি, আমি স্যারের জানি। থেকে আর নাই, লস্করটা নাম্বার দেয়। এই আমরা ওদের পরে কত- আলোচনা করব এগুলো নিয়ে। আমার- লস্কর না কষ্ট কে আছে এগুলো নিয়ে পরে আলোচনা করব। এবার আসো কো ফাংশনে আমরা আচ্ছা কাউকে কোনো কাজ দিলাম নাকি? আমি আপনাকে চুপ হয়ে গেলাম। কো ফাংশন বুঝছো সবাই? কো ফাংশন কারা হ্যাঁ ভাই বুঝছি। বুঝছো? বুঝছো, ওকে। আচ্ছা তোমরা কি বলতে পারবা কখন একটা ফাংশন তার কো ফাংশনে কনভার্ট হয় না, কখন হয় না সেটা বলতে পারবা? জোড় সংখ্যা হলে। ইয়েস, আমার 90 ডিগ্রি অথবা π/2 এর যদি জোড় সংখ্যক গুণিতক থাকে তখন কিন্তু সেটা তার কো ফাংশনে কনভার্ট হয় না। এই জায়গাটা কি সবাই ক্লিয়ার? আমি যদিও এই জায়গা এখন বোর্ডে গিয়ে বুঝাবো, সবাই কি বুঝছো? কিছুটা কি ধরতে পারছো? তোমরা 9 10 এগুলো করার কথা যখন ভাই আমরা প্র্যাকটিক্যাল করছিলাম এটা। হ্যাঁ প্র্যাকটিক্যাল করছো এটা অথবা ম্যাথও করছি। প্রচুর ম্যাথ করছো না তোমরা? 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল তখন তোমরা সেটার পরিবর্তে cos থিটা লিখছো না? এবার 10 হ্যাঁ ভাই, 90 হায়ার ডিগ্রি লিখছো না? সবাই তো লিখছো এরকম কম বেশি। হায়ার মেথড ছিল। হ্যাঁ হায়ার মেথড গুলো অনেক ছিল, সুতরাং তোমরা নিশ্চয় এটার ইউজটা করছো, হয়তো বা না জানলেও জানতে পারো, বাট ইউজ তো করছো এটা অনেক, ঠিক না? জি ভাই। আচ্ছা এখন আমি তাহলে বোর্ডে যাব। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কিছু অঙ্ক প্র্যাকটিস আসবে, তার আগে বোর্ডে যাই তাহলে। আচ্ছা আচ্ছা দেখি তোমরা আমাকে এখন একটু বলো, আমি দেখি তোমাদের প্রচুর বেসিকটা ক্লিয়ার আছে কিনা 9 10 থেকে। না থাকলে এখানে ক্লিয়ার না। আমি প্রথমে বলছি 90 ডিগ্রি অথবা π/2 তার সাথে যদি কি গুণ থাকবে? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তো চিহ্ন আশা করি, বিজোড় সংখ্যা। ওকে, যদি বিজোড় সংখ্যা গুণ থাকে তখন কি হবে? এই ঘটনাটা যদি হয় তখন সাইন কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে কস হবে। cos। আর
আর কজ হয়ে যাবে সাইন, তাহলে উভয়মুখী রিঅ্যাকশন, সাইন কজ হবে আর কজ হইলে সাইন হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার বলো টেন কি হবে? কট। বা tan cot হবে আর cot tan হবে। ওকে আচ্ছা এবার আমাদের বাকি গেল কি সেক। সেক কি হবে? cosec আর কোসেক হচ্ছে সেক। এই ঘটনাটা কখন ঘটবে? যখন হচ্ছে আমি একটা সংযুক্ত কোণ দিব। সংযুক্ত কোণ বুঝো? সংযুক্ত কোণ, সংযুক্ত কোণ মানে একটা কোণের সাথে একটা কোণ যোগ আকার আছে। সংযুক্ত কোণ মানে ধরো এরকম 90 ডিগ্রি যোগ থিটা, এটা একটা সংযুক্ত কোণ না? 90 ডিগ্রির সাথে একটা কোণ সংযুক্ত আছে। অথবা মনে করো 270 ডিগ্রি মাইনাস থিটা, এটাও তো একটা সংযুক্ত কোণ। বুঝতে পারছো? সংযুক্ত কোণের ক্ষেত্রে যদি বেজোড় সংখ্যক থিটা থাকে, বিজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকে, বিজোড় সংখ্যক 90 ডিগ্রি অথবা বেজোড় সংখ্যক π/2 থাকে, তখন আমরা যেটা করব ওই সাইনকে কস বানায় দিব, কসকে সাইন বানায় দিব, টেনকে কট বানায় দিব, কটকে টেন বানায় দিব, সেককে কোসিক বানায় দিব। এখন কোশ্চেন হচ্ছে কখন তাইলে বানাবো? তোমরা দেখো এই জায়গাটা একটু ক্লিয়ার হোক, কারণ আমি এখনই কিছু অঙ্ক করতে দিব, তখন কিন্তু পারতে হবে। আচ্ছা যদি এই π/2 বা 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যক থাকে, জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা, কোনো চেঞ্জ হবে না। জোড় সংখ্যা যদি থাকে তখন কিন্তু কোনো ফাংশনে কনভার্ট হবে না। সাইন কি থাকবে? sin থাকবে। কস কি থাকবে? কসই থাকবে। সেম একই ভাবে টেন টেনই থাকবে। সুতরাং তোমরা বুঝতে পারছো যদি জোড় সংখ্যা থাকে তখন সাইন সাইন থাকে, কস কস থাকে, টেন টেন থাকে। কিন্তু আমরা কিন্তু কোয়াড্রেন্ট হিসাব করব যে ওই কোণটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। যদি ওই কোণটা এমন একটা কোয়াড্রেন্টে পড়ে যে কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তখন কিন্তু প্লাস মাইনাসের চিহ্ন চেঞ্জ হতে পারে, বাট ফাংশন চেঞ্জ হবে না। আমার কথা ক্লিয়ার? মানে ফাংশন চেঞ্জ হবে না, বাট চিহ্ন কিন্তু চেঞ্জ হতে পারে ডিপেন্ডিং অন সে কোন কোয়াড্রেন্টে পড়তেছে। সে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে সাইন পজিটিভ, বাট থার্ড কোয়াড্রেন্টে পড়লে তো সাইন নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা এখন আমাকে একটু কয়েকজন একটু আমি কয়েকটা ইয়া দিই, র্যান্ডমলি কিছু জিনিস দেই, দেখি তোমরা বলো আমাকে। আমাকে বলো তো একজন সাইন 360 ডিগ্রি যোগ থিটা, এটা ইজ ইকুয়াল টু কত আসবে অ্যানসার? আর আরেকজন আমাকে বলো cos 360 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? ওইটা হবে সাইন থিটা। এটাকে সাইন থিটা হবে? আচ্ছা আমি সবার কাছে শুনতে চাই। ভাইয়া এটা কি ফার্স্ট হবে? এটা প্লাস sin থিটা, পজিটিভ Plus sin sin- থিটা হবে। প্লাস সাইন থিটা, রাইট। সেকেন্ডটা কি হবে? সাইন থিটা বলতে সেকেন্ডটা সেকেন্ডটা cos থিটা প্লাস cos থিটা। প্লাস কস প্লাস থিটা। cos থিটা। আচ্ছা এবার আমাকে বলো সেকেন্ডটা প্লাস কেন হইলো? সেকেন্ডটা মাইনাস cos থিটা কেন হইলো না? ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ। এটা fourth কোয়াড্রেন্টে পড়ে। হ্যাঁ আমি সবার কাছে শুনতে চাই একটু, সবাই বলো তো এই কোণটা 360 ডিগ্রি মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্টের কোণ? আচ্ছা যারা অ্যানসার তারা বলো না, যারা অ্যানসার তারা বলো না, বাকিরা বলো এটা কোন কোয়াড্রেন্টের কোণ? 360 ডিগ্রি ফোর্থ মাইনাস থিটা কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টের কোণ, রাইট? জি। আকিদা তুমি বুঝতে পারছো? এই যে দেখো এই যে 360 ডিগ্রি ঘুরলাম, ঘোরার পর তার থেকে আবার থিটা বিয়োগ হইছে, তার মানে সে আছে কি কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ না নেগেটিভ? ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, দিলাম পজিটিভ, দিলাম পজিটিভ। এবার আমি হিসাব করব যে cos কি cos থাকবে না cos সাইন হবে। আচ্ছা আমাকে বলো তো 360 ডিগ্রি কি 90 ডিগ্রি বিজোড় গণিতক না জোড় গণিতক? 360 ডিগ্রি কি কিন্তু লেখা যায় 4 × 90 ডিগ্রি, 4 × 90 ডিগ্রি। তাহলে 4 সংখ্যাটা কি জোড় না বিজোড়? 4 সংখ্যাটা হচ্ছে জোড়। তাহলে জোড় সংখ্যার যদি 90 ডিগ্রি থাকে তখন কিন্তু cos কিন্তু cosই থাকবে। আবার দেখো 360 ডিগ্রি থাকার কারণে সাইন কিন্তু সাইনই আছে, কারণ কি 360 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রির একটি জোড় গুণিতক। আমার কথা ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। 3/4 কি জোড় না বিজোড়? গতকাল একটা ম্যাথ করছিলাম ওইখানে কে কে কি 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 কোনটা? 3/4 হ্যাঁ 3/4 কি আছে? জোড় না বিজোড়? 3/4 জোড় বিজোড় কিভাবে? ভাই ভগ্নাংশের মধ্যে জোড় বিজোড় আছে? ভগ্নাংশ তো জোড় বিজোড় হয় না। না ভাই আমার পরে চলে আসছে এই কারণে। ও আচ্ছা মানে পড়তে গিয়ে এটা আসছে, মানে ভগ্নাংশ তো কোনো জোড় বিজোড় হয় না। জোড় বিজোড় সবসময় পূর্ণ সংখ্যা হয়, বুঝছো? এটা মাথায় রাখবা। জোড় বিজোড় হচ্ছে সংখ্যা রেখা যখন আঁকবা, সংখ্যা রেখার মধ্যে দেখো এখানে 0 থাকে, 1 2, 0 আর 1 এর মাঝখানে কিন্তু অসংখ্য সংখ্যা থাকে।
1 আর 2 এর মাঝখানে কিন্তু অসংখ্য সংখ্যা থাকে, -1 2, বাট সংখ্যা রেখার মধ্যে জোড় বিজোড় কিন্তু আসে কিন্তু এইভাবে, দেখো 0 2 -2 -4 এভাবে, আবার বিজোড়গুলো আসে এভাবে, -1 থেকে 1, এরপর 3, এরপর হচ্ছে -3 এভাবে, বুঝছো? 2 ঘর পর পর আসে জোড় বিজোড়। জোড় বিজোড় কিন্তু কখনো ভগ্নাংশের হয় না, এটা মাথায় রেখো। আচ্ছা, এবার তাহলে তোমরা যেটা বুঝছো যে 90 ডিগ্রি জোড় গুণিতক আর বিজোড় গুণিতক, তো আমি এবার একটু এতে আসি। আচ্ছা, এইটা বলো তোমাকে 3π/2 প্লাস থিটা, এটা ইকুয়াল টু কত হবে? এটা বলবো আমাকে ইউসা বলবো, এটা আমাকে ইউসা বলবো, এটার आंसर বলবো ইউসা। আর আমাকে বাপ্পি একটা জিনিস বলতো দেখি, 10 3π/2 প্লাস থিটা, এটা ইকুয়াল টু কত হবে? এটা বাপ্পি বলবে আর এটা ইউসা বলবে। আদিবের জন্য আমি একটা দেখি, sec π/2 প্লাস থিটা, এটা ইকুয়াল টু কত হবে? আদিব 3 নম্বরটা বলবি, সাইনেরটা বলবি হচ্ছে কারে বললাম, ইউসা বলবা সাইনেরটা, আর হচ্ছে বাপ্পি বলবি হচ্ছে এই যে টেনেরটা, ঠিক আছে? ভাই আমারটা কোসেক থিটা। এটা কোসেক থিটা হবে, বাট তুই মনে হয় একটু যদি ভুল করতেছিস, আরেকবার একটু খেয়াল করতে, এটা কি হবে? কোসেক থিটা মনে হয় অ্যানসারটা ঠিকই আছে, বাট আরেকটা জিনিস মিসিং তোর অ্যানসারের মধ্যে। ভাই মাইনাস হবে কি? আচ্ছা, তুই আগে বল 90 ডিগ্রি প্লাস থিটাটা কোন কোয়াড্রেন্টে পড়ে? 90 ডিগ্রি প্লাস ভাই এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সেক পজিটিভ না নেগেটিভ? কট নেগেটিভ, সরি। সেকেন্ড কোয়াড্রেন্টে সেক কিন্তু নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে অল স্টুডেন্ট টেক কেয়ার, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কজ হচ্ছে পজিটিভ, তো সেক সরি সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, তাহলে Cosec positive। এটা হচ্ছে কি, এটা কি হবে, অ্যানসার কি হবে? এটা মাইনাস, ভাই এটা মাইনাস কোসেক থিটা। মাইনাস কোসেক থিটা। আচ্ছা, বাপ্পি আমাকে বলো, বাপ্পি বলো এটার অ্যানসার কি? প্লাস কট থিটা। আচ্ছা, তুমি আগে বলো 3 × π/2 মানে 3 × π/2 মানে কি? 3 × π/2 মানে কি? একটা π/2 মানে 90 ডিগ্রি, তিনটা π/2 মানে কত? 270 ডিগ্রি। তো 270 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ে? ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ। আচ্ছা, ফোর্থ কোয়াড্রেন্টে 10 পজিটিভ না নেগেটিভ? আচ্ছা, নেগেটিভ। তাহলে এটা কি আসবে, অ্যানসার কি আসবে? মাইনাস কট। হ্যাঁ, থিটা। মাইনাস কট। হ্যাঁ, মাইনাস কট। আচ্ছা, আমাকে এখনো ইউসা কিন্তু অ্যানসারটা বলো না, ইউসা বলো অ্যানসারটা কি হবে? আচ্ছা আজমাইন, এখন কি সাউন্ড আগের চেয়ে একটু ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ ভাইয়া, আপনার হেডসেটটা অনেক সুন্দর। আর এটা আমার ছোট ভাই, ভাই পিডা মুদর আমার। এটা ও আচ্ছা, তালহার তালহার। ইউসা, তুমি কি বের করতেছো এটা? এটার অ্যানসারটা বলো, sin 3/2 প্লাস থিটা, এটা মানে কত আসবে? মাইনাস কস আচ্ছা, আচ্ছা 3π/2 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা বলো আগে। ফার্স্ট। না না, তুমি কি ভালোভাবে চিন্তা করে দেখো, এখানে কয়টা π/2 আছে? দেখো তো, একটা না, দুইটা না, তিনটা π/2 আছে। একটা π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তিনটা π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রির সাথে তুমি একটা থিটা কোণ যোগ করতেছো, তাহলে তুমি আসলে কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়লা? আচ্ছা, ফোর্থ। আমরা বললাম দেখো, এই যে 270 ডিগ্রি যোগ আরেকটা থিটা, তাহলে আমরা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছি, রাইট? জি। ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? সাইন। হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। নেগেটিভ, তাহলে এটার অ্যানসার কি আসবে? নেগেটিভ মানে মাইনাস সাইন। মাইনাস cos থিটা না, ওই যে π/2 এর বিজোড় গুণিতক, তো তাহলে sin cos হয়ে যাবে, ওই কো-ফাংশন হয়ে যাবে, রাইট? জি জি। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? তাহলে আমরা এখন একটু প্রবলেম সলভিং এ যাবো। ভাই আমার ভালো লাগতেছে না, প্রবলেম সলভিং করতে ইচ্ছে করতেছে খুব। এই পর্যন্ত বুঝছো সবাই? জি ভাইয়া। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তো এবার আসলে Clear. আমরা হচ্ছে 9 10 এর যে ম্যাথগুলো করছি, বেসিক্যালি ওই ম্যাথগুলোরই কিছু এক্সাম্পল করব। প্রথমে খুব সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করব, দ্রুত। তোমাদের জন্য 4টা ম্যাথ থাকবে আজকে, এর মধ্যে 4টা ম্যাথের জন্য সময় থাকবে 20-25 মিনিট। প্রত্যেকটা তোমরা পারবা, আমি গ্যারান্টি তোমরা প্রত্যেকটা পারবা। দুই একটা যদি নাও পারো আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। তো আসো আমরা তোমাদের জন্য ম্যাথগুলো দেখি।
আর কালকে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টার বাকি সবগুলো ম্যাথ একদম ধরে ধরে সবগুলো সলভ করবো ইনশাল্লাহ। কালকে? মানে নেক্সট যে ক্লাস হবে শুক্রবার আর কি, ঠিক আছে? ওকে ভাই। তাহলে এই পর্যন্ত আমরা, আচ্ছা আমরা আগে থিওরি গুলো সব আবার একটু দেখে আসি, যেটা আজমাইন একটু মিস করছে, আমি আজমাইনে দেখাই। আজমাইন দেখো, প্রথমে আমরা হচ্ছে একদম বেসিক জিনিস, ট্রাই মানে হচ্ছে 3, গণন মানে হচ্ছে অ্যাঙ্গেল, আর মেট্রন হচ্ছে মেজারমেন্ট, 3 কোণের পরিমাপ। মানে হচ্ছে আমরা ত্রিকোণমিতি বলতে যেটা করি, আমরা 3টা কোণ এবং তাদের 3টা বাহুর মধ্যে যে সম্পর্ক থাকে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করি। এই সম্পর্কটা কেমন সম্পর্ক, যেমন সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই প্রতিভুজ, তার মানে একটা বাহু ত্রিভুজের 2টা বাহুর সাথে একটা কোণের সম্পর্ক সাইন থিটা। সো এরকম হচ্ছে কোণের সাথে বাহুর সম্পর্ক নিয়ে হচ্ছে আমরা ত্রিকোণমিতি নিয়ে আমরা আলোচনা করি। এরপর আমরা জিওমেট্রিক অ্যাঙ্গেল আর ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলছি, যে আমরা দেখাইছি যে জিওমেট্রিক অ্যাঙ্গেল আর ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের মধ্যে কোথায় কোথায় পার্থক্য আছে। ত্রিকোণমিতিক জিওমেট্রিক অ্যাঙ্গেল হওয়ার জন্য কি লাগে জানো? জিওমেট্রিক অ্যাঙ্গেল হওয়ার জন্য 2টা বাহু একজন একজনকে ছেদ করা লাগে। যেটা রশ্মি যদি একজন একজনকে ছেদ করে তাহলে তার মাঝখানে একটা কোণ তৈরি হয়। বাট ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের জন্য কিন্তু কেউ কাউকে ছেদ করা লাগে না। ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের জন্য এই যে লাইনটা দেখতেছো এক্স অ্যাক্সিসটা দেখতেছো, এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসকে ত্রিকোণমিতিতে বলা হয় রোটেটিং লাইন বা রিভলভিং লাইন বা ইনিশিয়াল লাইন। এই ইনিশিয়াল লাইনটা ঘুরবে, সে ঘুরে যে জায়গায় যাবে, সে যাওয়ার কারণে তার মাঝখানে একটা কোণ তৈরি হবে, আগের অবস্থানের সাথে নতুন অবস্থানে একটা কোণ তৈরি হবে, বুঝছো? এটা হচ্ছে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল। সো আমরা আবার দেখাইছি যে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক। ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল হচ্ছে যে অসীম পরিমাপের হতে পারে, যে কোনো মান হতে পারে, 360 ডিগ্রি, 890 ডিগ্রি, 1080 ডিগ্রি। বাট আমাদের যে নর্মাল কোণ, জ্যামিতিক কোণ কিন্তু 360 ডিগ্রির মধ্যে থাকে। এরপর আমরা কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি, আমরা ডিটেলসে যাই নাই কারণ এই চ্যাপ্টারটা আসলে লাগে না আমাদের অত বেশি, আর এত ডিটেলসে তোমরা 9 10 মনে শিখছো, অত বেশি ডিটেলসে যাই নাই। সো এরপর আমরা কিছু দেখো এস ইজ ইকুয়াল টু আর থিটা, এগুলো কিন্তু আমাদের এখন লাগবে, অঙ্ক করার সময় লাগবে। সো এগুলো নিয়ে একটু দেখাইছি, রেডিয়ান কি ধ্রুবকোণ এবং বৃত্তগোলার ক্ষেত্রফল কিভাবে বের করে দেখাইছি, রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কনভার্সন দেখাইছি। এগুলো আশা করি আজমাইন পারো, তোমার সমস্যা হবে না। এরপর আমরা ত্রিকোণমিতিক বিভিন্ন অপারেটর নিয়ে কথা বলছি। আচ্ছা, আমাদের মজার একটা কোশ্চেন আমরা স্কিপ করে গেছি, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা হোল স্কয়ার কেন হয়? কেউ বলতে পারবা? কেউ আমায় বলতে পারবা সাইন স্কয়ার থিটা ভাইয়া, ইকুয়াল টু যখন আমরা হ্যাঁ বলো বলো বলো। যখন আমরা এটা ট্রিক ফাংশনকে বর্গ করব তখন ওই ট্রিক ফাংশনটাকে বর্গ করব, ওইটার কোনটাকে না, মানে কোনটা খালি বর্গ করলে হবে। আচ্ছা মোটামুটি ভাইয়া আমি বলি, হ্যাঁ বলো বলো। সাইন থিটাকে আমি আগে যদি ইসে নেই, বাস্তব সংখ্যায় নেই, তারপর স্কয়ার করি, একই মান আসবে। হ্যাঁ। আচ্ছা, এখানে বেসিক্যালি সাইন স্কয়ার থিটা বলতে যেটা বোঝায় আমি একটু বড় দেখাই। সাইন স্কয়ার থিটা বলতে কি বোঝায়? আচ্ছা, আমি তোমাদের আজকে কিন্তু একটা মোটামুটি 10-15 মিনিট পর্যন্ত আমরা হচ্ছে নিয়ে আলোচনা করব, অপারেটর নিয়ে আলোচনা করছিলাম, তাই না? সাইন থিটা কিন্তু একটা অপারেটর, কিন্তু আচ্ছা আমাকে বলো তো সাইন যে অপারেটরটা এটা আসলে কার উপর কাজ করে? এটা কিন্তু থিটার উপর কাজ করে। এটা কিন্তু থিটার উপর কাজ করে, এটা স্কয়ার কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নাই। আমি যখন বলবো সাইন স্কয়ার থিটা, তার মানে কিন্তু সে কিন্তু স্কয়ারকে চিনে না। সে বলবে ভাই আমি শুধুমাত্র এই থিটাকে চিনি, আমি থিটার উপর আগে কাজ করে নিই, তারপরে তুই যা ইচ্ছা তা কর। কথা ক্লিয়ার? সে আগে থিটার উপর কাজ করবে, করার পর এবার তুমি স্কয়ার করো। এই জন্য আমি সাইন স্কয়ার থিটাকে বলতে পারি সাইন থিটা হোল স্কয়ার। আমার কথা ক্লিয়ার? ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেগুলো হচ্ছে কোণের উপর কাজ করে, এই জন্য আগে কোণের উপর সে কাজ করবে, তারপরে স্কয়ার হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমি দেখবো যে কে কত দ্রুত ম্যাথ গুলো করে দিতে পারো। আমাদের সব ডিসকাশন শেষ, আমাদের যে কোণের আইডেন্টিটি আর ইকুয়েশন নিয়ে কথা বলছি আমরা। আজমাইন তুমি ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? আমি রেকর্ডটা তোমাদের দিয়ে দিব, রেকর্ডটা তো দিয়ে দিই প্রতিদিন। সো এগুলো নিয়ে দেখে নিও, সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলছি, ঋণাত্মক কোণের জন্য কেন কি হয় এগুলো দেখাইছি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ত্রিকোণমিতির একটা বেসিক হইছে। সো স্ক্রিনে আশা করি দেখতেই পারতেছো অঙ্কগুলা। তোমাদের দ্রুত তোমরা যে কাজটা করবা, আচ্ছা একটা কাজ করো, প্রথমে সহজ অঙ্ক দিয়ে শুরু করো, কোশ্চেন 3 থেকে শুরু করো। কোশ্চেন 3টা অনেক বেশি ইজি, তাই না? কোশ্চেন 3 কিন্তু অনেকবার করছো 9 10 এ। ভাই 8 সেন্টিমিটার না 4 সেন্টিমিটার কোনটা? এটা হচ্ছে 8 সেন্টিমিটার ধরেই করো, কারণ আমি 56 কিন্তু ইংলিশে লিখছি, 56 ডিগ্রি, সুতরাং এটাও 8 তো ইংলিশে লিখছি আমি, কিন্তু 8 সেন্টিমিটার। তাহলে এটা তো আশা করি বৃত্তচাপের দৈর্ঘ্য তোমরা বের করতে পারবা, a = 8 থিটা। বৃত্তগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো জানি না। সূত্র হচ্ছে ওই যে আমি এখানে দিয়ে দিছিলাম উপরে, তখন তুমি তো ছিল না, হাফ আর স্কয়ার থিটা। ওকে, হাফ আর স্কয়ার থিটা, এই যে দেখো এই হাফ, বৃত্তগুলো হাফ আর স্কয়ার থিটা। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, এখানে তুমি থিটা কিন্তু তোমাকে রেডিয়ানে বসাইতে হবে, তাহলে কিন্তু অঙ্কের অ্যানসার ভুল আসবে, বুঝছো? হ্যাঁ ভাই, অ্যানসার মিলবে না, তাহলে অ্যানসার মিলবে না। এই 56 ডিগ্রিকে তোমরা এতে নিবা। আমি কিন্তু সবার কাছ থেকে অ্যানসার শুনতে চাই, সবার কাছ থেকে।
যারা যারা আছে ভাইয়া, প্রত্যেকের কাছ থেকে। ভাই হ্যাঁ, 1 বলো। ডিগ্রি সমান π/180 রেডিয়ান না? 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 রেডিয়ান। গুড, হ্যাঁ এটাই। থ্যাংক ইউ। সবার কাছ থেকে আমি অ্যান্সার শুনতে চাই। এইটার বৃত্তচাপের দৈর্ঘ্য কত, বৃত্তকালের ক্ষেত্রফল কত, কারণ এটা তোমাদের 9 10 ছিল, তোমরা অনেকবার করছো এই ম্যাথটা। সুতরাং এই ধরনের ম্যাথ তোমরা পারার কথা, এবং এটা আমরা এই জন্য একদম 9 10 এর সাথে সিমিলারিটিস রেখে আমরা ত্রিকোণমিতি আমাদের কোর্সটা শুরু করতেছি। আমরা পরে আস্তে আস্তে ইন্টারমিডিয়েটের আলোচনায় যাব। সবাই দ্রুত এটার অ্যান্সার আমাকে বলবা। আমি সবার আগে কিন্তু জিজ্ঞেস করবো ইউষাকে। ইউষা আর ওই যে নতুন আকিদা আসতো, তোমাকে জিজ্ঞেস করবো, কারণ তোমাদের দুইজনের ইউষা হচ্ছে একটু স্লো করো, সো ইউষারটা আমি সবার আগে শুনতে চাই। আর নতুন যে আসছো তারটা আমি জানতে চাই যে সে আসলে পারতেছে কি জিনিসগুলো। এবং বৃত্তকলা ক্ষেত্রফলটাও বলবা। ত্রিকোণমিতি অঙ্ক ভাইয়া। কিন্তু খুব মজার। হ্যাঁ বলো। ভাইয়া ওই যে এই ক্লাস শেষ হওয়ার পর আমাকে হ্যাঁ। একটা সমস্যা, অন্য টপিকের একটা সমস্যা একটু দেখাই দিও, আমি একটু কনফিউশনে ছিলাম আর কি। কোন টপিক? ভাই বহুপদী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে ক্লাস শেষে আবার আমাদের হচ্ছে আগের দিনের কোশ্চেনগুলো একটু সলভ করতে হবে, এটাও মাথায় রেখো। আচ্ছা আচ্ছা। আগের দিনের এমসিকিউ গুলো তো অনেকে ভুল করছো না, আমরা ওই এমসিকিউ গুলো নিয়ে একটু ডিসকাস করবো, বুঝছো? ভাই আলিফ আর আমার অ্যানসার মিলছে। এই মেয়ে, তোমরা কি সবসময় গ্রুপ ওয়ে পরীক্ষা, তোমরা এক্সামে সেম নাম্বার পাইছো, তুমি যে এমসিকিউ ভুল করছো ও সেম এমসিকিউ ভুল করছো, এটা কারণ আমি আরে বুঝলাম না। ভাই তোমরা দেখে আমি দেখে এমসিকিউ ভাইয়া না 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 এমসিকিউ এর মানও কি সেম? হ্যাঁ মানো কি সেম? MCQ এর আমরা যে দেখাইছিলাম সব সেম ভাই, সব মানে তুমি যা দেখাইছো ওইটাই দেখাইছো। আচ্ছা, ক্ষেত্রফল সূত্র আচ্ছা ভাই, আমার মেসেঞ্জার আইডি দিয়ে দিই, আপনি দেখেন। না না, হ্যাঁ আমার তো ভাই, মনে দেখেন, হচ্ছে তোমরা সমস্যা নেই। তোমরা হয় সোলমেট, মানে তোমাদের অন্তরের বন্ধু, নাহলে তোমরা হচ্ছে এই যে বাটপার, দুইটাই বাটপার। নাম ভাই সব তো আমরা যে দেখাইছিলাম। আমার আইডি দিয়ে দিই ভাইয়া। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, যাক বিশ্বাস করলাম। আচ্ছা তাহলে কি বললি? হাফ আর স্কয়ার থিটা, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে হাফ আর স্কয়ার থিটা। আচ্ছা তোমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য তো দুজনের সেম আসছে, তাই তো? আচ্ছা তোমাদের কাছে আমি পরে শুনবো, কারণ তোমরা বলে দিলে আবার অন্যরা বলে দিতে পারে মুখস্থ। করছো এই যে আকিদা করছো? আর ইউসার কি অবস্থা? ইউসা সূত্রের মধ্যে শুধু বসাবা আর ক্যালকুলেটর করবা বাকিটা। এই তোমাদের কি বৃত্তকলার ক্ষেত্রফল মিলছে দুজনের? জি ভাইয়া। ঠিক হ্যাঁ আছে, ভাই। তোমাদের তো অনেক দ্রুত শেষ হইতে অঙ্কটা, ঠিক আছে, খুব ভালো। এই যে দ্রুত যে অঙ্ক আমরা করতে পারার, তুলি নাই কিছু। হ্যাঁ কি তুলো না? আমি কিছু তুলিনি, আমি ক্যালকুলেটরে বসেছি। আচ্ছা আচ্ছা, তোমাদের এই ক্যালকুলেটরে সরাসরি করছি ভাই। দ্রুত অঙ্ক করার ক্যাপাবিলিটি কিন্তু খুব ভালো। অ্যাডমিশনে সবাই সবকিছু পারে। তোমার যদি আমি বুয়েটের কোশ্চেন দেই, তুমি আসলে আমি তোমাদের একটা অনেস্ট একটা কথা বলি, তোমরা কেউ যদি আসলে অ্যাডমিশনের কোশ্চেন দেখলে তোমরা আসলে যেটা ফিল করবে যে কোশ্চেনটা সহজ, বাট কোশ্চেনের জন্য যে সময়টা দেওয়া হয় সময়টা এনাফ না, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ভাইয়া। এটা। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখলে না হাসতেও পারো, মনে হবে কি এত সহজ কোশ্চেন, হয় সব পারি, মানে তোমার ইন্টারের টাইমে তোমার মনে হবে আমি পারতেছি তো জিনিসগুলো। কিন্তু তুমি এই জিনিসটা বুঝতে পারবা যখন তুমি অ্যাডমিশনে যাবা, তখন তুমি বুঝবা যে আমার কাছে ক্যালকুলেটরও থাকবে না, একই সাথে আমাকে অনেক কম টাইমের মধ্যে জিনিসটা অ্যান্সার করতে হবে, এবং এটা একটা কম্পিটিশন। আমি পারাটাই ভাই আসল আপনি না, চুয়েটের একটা অঙ্ক দিছিলেন, হ্যাঁ, ওইটা হ্যাঁ। পারতাম কিন্তু টাইম নাই। হ্যাঁ, এই সমস্যাটাই হবে। এই জন্য যারা হচ্ছে একটু স্লো তারা কিন্তু বিপদে পড়বা, তারা কিন্তু বোর্ড পরীক্ষা উতরে যাবে। বোর্ড পরীক্ষা কিন্তু এ প্লাস পাওয়া কোনো ব্যাপার না। বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়া আর অ্যাডমিশনে ভালো করার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা কিন্তু এসএসসি না যে তোমার টার্গেট শুধুমাত্র বোর্ড, এটা কিন্তু ইন্টারমিডিয়েট। তোমার টার্গেট এখন আর বোর্ড না, তোমার টার্গেট আর অনেক বড় টার্গেট তোমার। ইভেন তুমি চিন্তা করো, তুমি যদি বোর্ড পরীক্ষা খুব ভালো রেজাল্ট করো, তুমি কোথাও চান্স না পাও, তাহলে তো মানুষ কিন্তু তোমার এটা নেগেটিভ কথা বলতে পারে, এই তো কোশ্চেন হয়তো বা বোর্ড পরীক্ষা কোশ্চেন কিনছে, ঠিক না? এটা বলতে পারে না? বলতেই পারে। কারণ তুমি বোর্ড পরীক্ষা একটা ছেলে যদি গোল্ডেন পায় আর বাংলাদেশের এতগুলো ইউনিভার্সিটি আছে কোনোটা যদি চান্স না পায়, তাহলে মানুষের সন্দেহ আসবে স্বাভাবিক,
সুতরাং এই জন্য তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষার জন্য শুধু প্রিপারেশন দিলে চলবে না, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অ্যাডমিশনের কোশ্চেনের সাথে আগে থেকে কিছু টুকটাক পরিচিত থাকতে হবে, নাইলে হঠাৎ করে দেখবা যে কি সব অপরিচিত লাগবে অ্যাডমিশনে গেলে। যাই হোক, সবার কি অ্যান্সার আসছে? তালার অ্যান্সার আসছে? বাপ্পির কি হলো? অ্যান্সার আসছে? ভাই আমার বৃত্তকলা ক্ষেত্রফল আসছে 31.27। হ্যাঁ হইছে। এই যে আমি যে যাদের কাছ থেকে শুনতে চাইছি তারা কেউ আমার বলতেছে না। এই আমি তো মিটারে করছি, মিটারে করলে 3.127। আচ্ছা হ্যাঁ বলো বলতেছিলা। আসছে বৃত্তচাপের দৈর্ঘ্য আসছে 0.078 0.07। তুমি কি মিটারিং নিয়ে করছো সবকিছু? মিটারে। হ্যাঁ ওর হয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হইছে। এরপরে ওটা আসছে 3.1264 into 10 inverse 3। আচ্ছা হইছে। মিটারে নিচে, ঠিক আছে। হ্যাঁ মিটারে নিলে হইছে। হ্যাঁ ঠিক আছে হইছে। তোমারটা হইছে। আমি ইউসার কাছ থেকে কোনো কিছু শুনি না। ইউসা কই? ইউসা আসো নাকি? ইউসা ঘুমায় গেছো নাকি? না বলতেছি, দাঁড়ান। হ্যাঁ বলো। আরে আমি তোমার উপর কত এক্সপেকটেশন রাখি, তুমি মিয়া এই পরীক্ষাটা খুব খারাপ দিছো, আমি হতাশ তোমার উপর। অনেক স্লো অঙ্ক করো ইউসা, তোমার অঙ্ক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তোমার তো আমি ভাবতেছি তোমার আলাদাভাবে এক্সাম্পল দিব আমি। তুমি আমাদের আলাদাভাবে এক্সাম্পল গুলো দেখাবো সব। তুমি এত স্লো অঙ্ক করতে থাকলে তো হবে না, বুঝছো? বোর্ড পরীক্ষা তো পার হয়ে যাবা, পরে কি করবা? ক্যালকুলেশনে ফার্স্ট হইতে হবে। আচ্ছা যারা মুখে বড় অঙ্ক করা যায় কিভাবে? মুখে আসলে এটার ধরো মানে আমি তোমার বলি, এগুলা এক একজন এক এক ভাবে জিনিসগুলাতে মানে এক্সপার্ট হয়। কেউ এক্সপার্ট হয় কিভাবে, মানে অনেকে হচ্ছে গিয়ে তোমার অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করে, অনেক এত বেশি প্র্যাকটিস করে যে মানে তার টাইপটা মুখস্থ, মানে এক একটা অঙ্কের কিন্তু অ্যাপ্রোচ কিন্তু এক এক রকম। ধরো কিছু অঙ্ক আছে এইভাবে শুরু করা লাগে, আবার কিছু অঙ্ক আছে অন্য একভাবে শুরু করা লাগে। তো তুমি যখন অনেক বেশি প্র্যাকটিস করো তখন মুখস্থ করলে তো ঝামেলা না, মুখস্থর কথা বলতেছি না, আমি বলতেছি কি তুমি অসুবিধা হবে। প্যাটার্ন আমি তোমাকে বলি, অঙ্কের ক্ষেত্রে হয় কি, তুমি যখন ম্যাথের ক্ষেত্রে খুব বেশি প্যাটার্ন চেঞ্জ করা দাও, ধরো তুমি অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করলা, তখন হচ্ছে কি তোমার হলো অ্যাপ্রোচ গুলো মানে তোমার জানা আছে যে এই চ্যাপ্টার থেকে টোটাল এই 12 ভাবে অঙ্ক আসতে পারে, এই চেহারার একটা অঙ্ক আসতে পারে, এই চেহারার অঙ্ক মানে কত ভাবে তোমাকে অ্যাটাক করা হইতে পারে একটা চ্যাপ্টার থেকে। তো তুমি অনেক বেশি করে প্র্যাকটিস করার কারণে প্রত্যেকটার সাথে তুমি পরিচিত। তো যখন তোমার একটা কোশ্চেন দেওয়া হবে তখন তোমার ব্রেন অটোমেটিক এটাকে আইডেন্টিফাই করবে যে হ্যাঁ তুমি আলিফ তুমি এই অঙ্কটা এইভাবে শুরু করো। অনেকে হয়তো ভাবতে থাকবে যে আমি কিভাবে শুরু করবো তোমার ব্রেন ডাইরেক্ট বলবে যে তুমি অঙ্কটা এভাবে শুরু করো, এভাবেই মিলবে, তুমি এটাকে এটা ধরো ওইটা ধরো, সবকিছু তোমার ব্রেনই তোমার বলবে, কারণ তুমি অনেক বেশি প্র্যাকটিস করছো। এটা একটা ওয়ে, বেশি প্র্যাকটিস করা। আরেকটা ওয়ে হচ্ছে অনেকে কি করে, অনেক বেশি শর্টকাট মুখস্থ করে, মানে ধরো একটা বড় অঙ্ক করার অনেক ধরনের শর্টকাট রুলস থাকে, আমি যেগুলা তোমাদের সাথে স্থানাঙ্ক শেয়ার করি না খুব একটা, শেয়ার না করার কিছু কারণ আছে কি, আমি যদি এখনই বেশি শর্টকাট শেয়ার করি তোমরা দেখা যাবে কি বোর্ড পরীক্ষায় অঙ্ক ভালো করে অ্যান্সার করবে না, শর্টকাট দিয়ে চলে আসবে। এই জন্য আমি তেমন বেশি ইচ্ছা করে শেয়ার করি নাই, ওগুলো পরবর্তীতে আমি শেয়ার করবো সব আস্তে আস্তে। সো এটা একটা ওয়ে যে তুমি যদি আস্তে আস্তে বড় অঙ্কগুলো করার বিভিন্ন শর্টকাট মেথড গুলো জানো, ওইটার মাধ্যমে তুমি অনেকগুলো সহজে অঙ্কগুলো শেষ করতে পারো। তো এই দুই ভাবে চাইলে করা যায় আমার মতে। আচ্ছা আশা করি ওই অঙ্কটা সবারই হয়ে গেছে বা হয়ে যাওয়ার কথা। তো যাদের ওইটা হয়ে গেছে তারা ভাই আমার দ্রুত 1 নম্বর অঙ্কটা দ্রুত করে দেবো, আর যারা 1 নম্বরটা পারবা না তাদের জন্য আমি করে দিব, অবশ্যই করে দিব। কিন্তু তোমরা একটু চেষ্টা করো, আমার কাছে মনে হয় তোমরা পারবা। তোমরা খালি মাথাটা একটু খেলাও যে তুমি টেন থিটায় যাইতে পারো কিভাবে। তোমার এখানে কস দেওয়া আছে, সাইন দেওয়া আছে, তাহলে টেনে যাওয়ার ওয়েটা কি? টেনে যাওয়ার ওয়ে হচ্ছে কজ স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া, কজ স্কোয়ার দিয়ে ভাগ দিলে তো তুমি সাইনকে কজ দিয়ে ভাগ দিলে তুমি টেনে যাইতে পারো। এই জিনিসটা আমি তোমাকে একটা হিন্টস দিয়ে দিলাম, এরপরে তুমি দেখো তুমি এই জিনিসটা আনতে পারো কিনা, এই লাস্টে যে জিনিসটা দেখাইতে বলছে সেই জিনিসটা আনতে পারো কিনা। আমার কি কথাটা ক্লিয়ার সবার কাছে? যাদের কাছে ক্লিয়ার তো সবাই দ্রুত এটা করো। আদি বাপ্পি সবাই, আমি সবার কাছ থেকে শুনবো, যারা আছে সবার কাছ থেকে আমি শুনতে চাই এটার অ্যান্সার। তোমরা মিলাইতে পারছো কিনা দেখাও যে এই জিনিসটা মিলাইতে পারছো কিনা। তোমরা যদি আজকে এই অঙ্কগুলো করতে পারো তাহলে আমরা নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের বাকি যত অঙ্ক আছে সবগুলো করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে 0.078 আর আচ্ছা ওটা হচ্ছে 3.127। 3.127 এটা কি তুমি কিসে রাখছো? তুমি সেন্টিমিটার রাখছো? বৃত্তকলা, হ্যাঁ। না মিটার নিছো? মিটারে নিলে অঙ্ক ভুল হয়েছে, মানে তোমার মানে অঙ্ক আরো কয়েকটা 10⁻³ আসার কথা বা সামথিং কিছু একটা আসার কথা। আচ্ছা এটা পরে তুমি চেক করো আর কি, তুমি অথবা কোনো ক্যালকুলেশন বা কনভার্সনে একটু ভুল করছো। ইউজুয়ালি তুমি এখন এই যে কোশ্চেন 1 দেখতেছো, তো কোশ্চেন 1টা চেষ্টা করো সলভ করার, মানে এই জিনিসটা প্রমাণটা আনতে পারো কিনা দেখো, যে জিনিসটা দেখাইতে বলছে সেটা আনতে পারো কিনা একটু চেষ্টা করো, একটু বড় করে দিই। আমি এটা করে দিব,
যদি যারা পারবে না তাদের জন্য কোনো ভয় নাই, বাট তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করতে তো কোনো লস নাই। আদিব, দ্রুত দ্রুত, তোর কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করতে, তুই দ্রুত শেষ করবি। আজকে আমরা আর 10 মিনিট সময় নেবো, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব, ফর্মাল ক্লাস শেষ করবো, তারপর হচ্ছে লাস্ট পরীক্ষার কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করবো, এক্সামের কোশ্চেনটা। ভাই ভাই আমার মিলছে। আসছে। মিলছে? জি ভাই। সবার একটু মিলছে। আসুক, আমি একটু ওয়েট করি, সবার আসুক। হ্যাঁ ভাই আসছে। সবার আসছে? যাদের যাদের শেষ হবে আমাকে বলবা।
ভাই আমার আসছে। আসছে আরে সাবাস, সবাই তো পারতেছে। আমি এখন বাকিদের কাছ থেকে শুনি, কি বা সবার কি আসছে, কি অবস্থা বাকিদের? ইউসার আসছে, তালহার আসছে? না। আচ্ছা, যাদের আসে নাই তারা আমরা এখানে একটু থাকি, স্টপ করি, আমরা বাসায় চেষ্টা করবো, ঠিক আছে? বাসায় চেষ্টা করলেই পারবো আমরা ইনশাল্লাহ, না পারলে নেক্সট ক্লাস তো আছে, চেষ্টা করলেই পারবে, এটা একদম ইজি। আচ্ছা তাহলে আমরা পরের প্রবলেমে যাই। পরের আচ্ছা কোনটা যাবো? এটাই যাই। এইটা কিভাবে করা যায়, কে কারো কিছু মাথায় আসতেছে কি করা যায় এখানে? ভাইয়া একটা ত্রিভুজ আঁকতে পারি। ত্রিভুজ আঁকবা? এখানে ওরা হ্যাঁ, দিয়ে দিয়েছে হচ্ছে এরপরে যেহেতু cos a cos b যোগ cos c is equal to 0 হলে দেখাও যে সামেশন অফ সাইন এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ সাইন এ স্কয়ার। এইটার মানে বুঝছো? এটার মানে বুঝিনি, সামেশন অফ সাইন এ হোল স্কয়ার মানে সামেশন কি অফ ভাই? সাইন এ হোল স্কয়ার মানে কি দেখো, রুটের ভিতরে সামেশন অফ সাইন এ মানে হচ্ছে সাইন এ যোগ সাইন বি যোগ সাইন সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ সাইন স্কয়ার এ মানে হচ্ছে সাইন স্কয়ার এ যোগ সাইন স্কয়ার বি যোগ সাইন স্কয়ার সি। ওকে, আমি কোশ্চেনটা একটু লিখি, কি বলো? তোমরা একটু ট্রাই করবা নাকি আমি পুরোটাই লিখে দিব? ভাই আপনি করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করে দিই। ভাই এটা শুরুতে যেটা দেয়া আছে এটাকে কি ধরো যে cos a cos b cos c আচ্ছা কি আচ্ছা 1/6? আমাকে হচ্ছে কোশ্চেনটা একটু তোমরা বললো, হ্যাঁ cos a cos b plus cos c is equal to 0 না? আচ্ছা ঠিক আছে, আমাকে নেটে ভাইয়া? আবার ডিস্টার্ব শুরু হইছে আবার, বুঝতেছি না। হ্যাঁ কিছুটা ডিস্টার্ব তো করতেছে। আরে ভাই আজকে সকালেও মানে ক্লাস টাস কিছু দিতে পারলাম না। আচ্ছা কোশ্চেন দেওয়া ছিল, দেখো গিভেন কি ছিল দেওয়া আছে, cos a যোগ cos b যোগ cos c is equal to 0, এটা দেওয়া আছে। এখন তোমাদের কি মনে হয় কি করা যায় এখানে? কেউ সাজেস্ট করতে পারবে কিছু? ভাই 1/sec ঠিক আছে, একটা ভালো একটা সাজেশন আসছে, 1/sec। cos a কে কি লেখা যায়? 1/sec a, রাইট? cos b কে লেখা যায় 1/sec b, আর cos c কে লেখা যায় 1/sec c। এই লসাগুলো তো করতে পারবো আমরা আশা করি। আচ্ছা এই লসাগুলো আমাকে সবাই একটু বলো, এখানে কি আসবে, কি কি আসবে? sec a sec b sec c আর উপরে আসবে হলো sec b into sec c plus প্লাস sec a into sec c sec a into sec b। আচ্ছা আদিকের কথা অনুযায়ী এই কাজ করলাম, এখন কি করা যায়? এখন নিচের গুণ দিয়ে 0 বানায় দেবো, মানে বানায় দিব, উপরে বানায় রাখবো দিব, শুধু। 0 বানায় দিব। আচ্ছা হ্যাঁ দেখি, বানাবো। তোরাই আমার বল, আমি তো অঙ্ক পারি না, তোরাই আমার বল দেখি। আচ্ছা এবার তার নিচে কি থাকলো? sec b into sec c যোগ sec a into sec c যোগ sec a into sec b is equal to 0। এখন কি করা যায়? আচ্ছা আমাকে যাইতে হবে কোথায়? আমাকে কোশ্চেনটা কেউ বলতে পারবা? ভাই আমাকে Sine এ যেতে সামেশন হবে। অফ সাইন এ যেতে হবে। আমার যাইতে হবে কোথায়? sin sin সেক থেকে কি আমি সাইনে যেতে পারবো? না ভাইয়া। সেক থেকে আমি সাইনে যেতে পারবো না। সো কোশ্চেনটা আমি মানে ভুল তুলছি।
হ্যাঁ এটাই, আমি একটু এটা আমি সেভ একটু হবে, এটা সেভ হবে শিওর। আমি একটু বইটা দেখি এখানে কি। ওকে, যা বুঝে বুঝছি। কোশ্চেন হচ্ছে যেটা করছি, একটা জিনিস ভুল তুলছি। দেওয়া আছে কি দাও, আমি তোমার বলি। দেওয়া আছে কোসেক, কোসেক এ যোগ কোসেক বি যোগ কোসেক সি ইজ ইকুয়াল টু 0। এটা ছিল কোশ্চেনে দেওয়া, আমি হচ্ছে কি ভুল তুলছি। সো ও মাই গড, কারেন্ট চলে গেছে। আয় আয় রে, হ্যাঁ কারেন্ট নেই, কি করবো? আমাকে মেসেজে বলে দিতে, মেসেজ